সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে। আজকে পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আয়োজিত এই অনলাইন ক্লাসে আলোচনা করা হবে কোয়ান্টাম বলবিদ্যার একমাত্রিক সমস্যা সম্পর্কে। ইতিমধ্যে এই একমাত্রিক সমস্যা সম্পর্কে আমরা 3টি অনলাইন ক্লাস করেছি। এটি হবে আমাদের একমাত্রিক সমস্যা সংক্রান্ত চতুর্থ অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসের শুরুতেই অর্থাৎ এই অনলাইন ক্লাসটির শুরুতেই আমরা দেখে নেব গত দিনের পাঠ পুনরালোচনা, অর্থাৎ সর্বশেষ ক্লাসে আমরা কি শিখে এসেছিলাম সেটি একটি রিভিউ করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ ক্লাস অর্থাৎ তৃতীয় অনলাইন ক্লাসে আমরা প্রথমেই বাক্সে আবদ্ধ কণা অর্থাৎ পার্টিকেল ইন এ বক্স প্রবলেম সম্পর্কে জেনেছিলাম। সেই সঙ্গে নরমায়নের একটি বিশেষ রূপ যেটি হচ্ছে বক্স নরমায়ন সেটি সম্পর্কে জেনেছিলাম। বক্স নরমায়নের গাণিতিক পদ্ধতিটি শিখেছিলাম। এরপরে আমরা একমাত্রিক অসীম বিভব কূপ এই সমস্যাটি, যেটি একটি একমাত্রিক সমস্যা, এর সমাধানটি করেছিলাম। সমাধানের ফলশ্রুতিতে আমরা তরঙ্গ অপেক্ষকের রাশিমালা নির্ণয় করতে শিখেছিলাম। শক্তি স্তরের রাশিমালা, যেটি আমরা দেখেছি যে আমরা একটি বিচ্ছিন্ন শক্তি স্তরের রাশিমালা পেয়েছি, কোয়ান্টাম বলবিদ্যায় সেটি হয়ে থাকে। এরপরে আমরা সেই শক্তি স্তরটি কেন এমন বিচ্ছিন্ন এবং তার কি ব্যাখ্যা সেটি জেনেছি। এবং সবশেষে আমরা এই যে তরঙ্গ অপেক্ষকের রাশিমালাটি পেয়েছিলাম সেটি ছিল সাধারণ সমাধান। সেখান থেকে আমরা নরমায়িত অপেক্ষকের রাশিমালা অর্থাৎ নর্মালাইজড ওয়েভ ফাংশনের যে রূপটি সেটি নির্ণয় করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি অর্থাৎ চতুর্থ অনলাইন ক্লাসে আজকে আমরা জানব একমাত্রিক সসীম বিভব কূপ অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল ফাইনাইট পটেনশিয়াল ওয়েল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ফাইনাইট পটেনশিয়াল ওয়েল বলতে আমরা কি বুঝি সেটি দেখে নেব। শক্তিস্তর প্রাপ্তির জন্য এখানে আমরা প্রথমে ধরে নেব যে মূল বিন্দুর উভয় পাশে এ দূরত্বের মধ্যে বিভব শক্তি হচ্ছে 0 এবং অন্যান্য সকল এলাকায় বিভব শক্তি হচ্ছে প্লাস ভি। অর্থাৎ আমরা যদি চিত্র আকারে দেখি বা গাণিতিকভাবে যদি আমরা বলতে যাই, আমাদের ভি এর মানটি হচ্ছে 0 যখন এক্স এর মান হচ্ছে মাইনাস এ থেকে এর ভেতরে, অর্থাৎ এক্স, অন্যভাবেও বলা যেতে পারে যে এক্স এর পরম মান যখন এর চাইতে ছোট, তখন আমরা বলবো যে বিভব শক্তির মান 0 এবং এর বহিস্থ যে অঞ্চলে অর্থাৎ যেসব ক্ষেত্রে এক্স এর পরম মানটি এর চাইতে বড়, সেখানে আমরা বলবো যে বিভব শক্তির মান হচ্ছে ভি। অর্থাৎ এটিকে যদি আমরা চিত্রাকারে দেখি, এই যে আমরা হচ্ছে 3টি এলাকা পাচ্ছি, একটি হচ্ছে মাইনাস এ বরাবর, একটি হচ্ছে এ বরাবর, এই দুটি সীমানা, এবং এই সীমানার এই পাশে একটি এলাকা, এই দুইটি সীমানার মধ্যবর্তী অঞ্চলটি আরেকটি এলাকা, এবং সবশেষে ডান পাশে অর্থাৎ এ থেকে এক্স এর মান যেখানে এ থেকেও বেশি, এই এলাকাটিকে আমরা বলছি 3 নং এলাকা। এখানে খেয়াল করো যে এখানে পুরো যে বিভব ফাংশনটি, বিভবের যে সম্পর্কটি এক্স এর সাথে, সেটির চেহারা কিন্তু একটি কূপের মতো, এবং এই ক্ষেত্রে আমরা এটিকে বলছি সসীম বিভব কূপ, কারণ এর যে বিভব শক্তি এর মানটি একটি সসীম মান ভি দ্বারা চিহ্নিত। অর্থাৎ এখানে যদি আমরা এই সীমানার বাইরে যদি চলে আসি, মাইনাস এ থেকেও কম যেখানে যেখানে এক্স এর মান, এই অঞ্চলের জন্য আমাদের বিভবের মান ভি। যেখানে আমাদের এক্স এর মানটি এ থেকেও বেশি অর্থাৎ ধনাত্মক এ থেকেও যেখানে এক্স এর মানটি বেশি অর্থাৎ এই অঞ্চলের জন্য আমাদের বিভবের মান হচ্ছে ভি। আর এই মাঝখানের যে বিচ্ছিন্ন অংশটুকু অর্থাৎ মাইনাস এ থেকে এ পর্যন্ত যখন আমাদের এক্স এর মান পাবো, এই অঞ্চলের জন্য আমাদের বিভব শক্তির মান হচ্ছে 0। অর্থাৎ আমাদের এই বিভব কূপটি আসলে এভাবে এসে এখানে এই বরাবর 0 এবং এরপরে আবার ভি উচ্চতায় উত্থিত হয়ে এই বরাবর গমন করেছে। তাহলে এই ধরনের বিভব অপেক্ষককে আমরা বর্গাকার বিভব কূপ বলে থাকি বা আয়তাকার বিভব কূপ বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন এই যে 3টি এলাকা পেলাম, এই 3টি এলাকা এবং আমরা এখানে দুইটি সীমানা পেয়েছি, একটি হচ্ছে এক্স সমান সমান মাইনাস এ তে, আরেকটি হচ্ছে এক্স সমান সমান এ তে। এগুলির সাপেক্ষে আমরা এখন শ্রোডিঙ্গারের যে পরিচিত সমীকরণ সেটিকে সমাধান করার চেষ্টা করব। তাহলে একমাত্রিক বিভব কূপ সমস্যা অর্থাৎ সসীম বিভব কূপ সমস্যা যখন সমাধান করতে যাচ্ছি, যখন এক্স লেস দ্যান এ অর্থাৎ আমরা যখন কূপের ভেতরে আছি, যে এক্স লেস দ্যান মডুলাস অফ এক্স লেস দ্যান এ অর্থ কি? অর্থ হচ্ছে আমরা এই যে মাইনাস এ থেকে এ এই সীমানার ভেতরে আছি, অর্থাৎ আমরা
কূপের ভেতরে অবস্থান করছি, বা কণাটি, যেই কণাটি নিয়ে আমরা আলোচনা করছি সেই কণাটি কূপের ভেতরে অবস্থান করছে। এখন এই অঞ্চলে যেহেতু আমাদের ভি এর মান হচ্ছে 0 আমাদের পূর্বের বর্ণনা মোতাবেক, অর্থাৎ আমাদের মূল যে শ্রোডিঙ্গার সমীকরণ সেটিতে এখানে ছিল যে 2m/h² এর সঙ্গে ছিল e - b তারপরে ψ1। এখন এটি যেহেতু আমাদের এই এলাকায় যে তরঙ্গ ফাংশন তাকে আমরা ψ1 দ্বারা চিহ্নিত করছি। এখন তাহলে সেই ψ1 এর জন্য আমাদের সমীকরণের রূপটি এমন, কারণ এখানে e - v এই অংশটির ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের v এর মানটি 0, সে কারণে আমরা এখানে শুধুমাত্র e এর জন্য রাশিমালা পাচ্ছি। এখন এখানে যে অংশটি আমরা পেলাম এটি হচ্ছে একটি ধ্রুবক এবং এটি একটি ধনাত্মক ধ্রুবক, অর্থাৎ 2me/h²। অর্থাৎ এই পুরো অংশটিকে আমরা যদি আলফা স্কোয়ার হিসাবে কল্পনা করি, আলফা স্কোয়ার হিসাবে ধরে নিই, তাহলে আমরা যেই পরিচিত যেই সমীকরণটি পাবো, অর্থাৎ এটি একটি ব্যবকলনীয় সমীকরণ পাবো, সেটি হচ্ছে এই আকৃতির, অর্থাৎ d² ψ1/dx² প্লাস আলফা স্কোয়ার ψ1 = 0। ইতিপূর্বে আমরা দেখে এসেছি আমরা দুটি বিশেষ ব্যবকলনীয় সমীকরণের বিভিন্ন ক্ষেত্রে সমাধান কি কি হবে সেটি পূর্বে দেখে এসেছি, এবং সেটি থেকে আমরা জানি যে এই আকৃতির যে ব্যবকলনীয় সমীকরণ তার সাধারণ সমাধান হচ্ছে কজ এবং সাইনের একটি সম্মিলিত ফাংশন। অর্থাৎ আমরা একে একবারে বলতে পারি যেটি হচ্ছে a cos alpha x প্লাস b sin alpha x, এই আকৃতির একটি সমাধান হচ্ছে সাইয়ের তরঙ্গ ফাংশন। এখন এখানে আমরা আলফা স্কোয়ার বলতে বুঝিয়েছি 2me/h²। এখন সবশেষে আমরা যখন শেষ অংশে পৌঁছে যাব তখন আমাদের এই মানটি আবার প্রয়োজন হবে। তার আগে আমরা এখন আপাতত এই সমাধানটি ব্যবহার করে পরের অংশে এগিয়ে যাব। এখন এখানে যেহেতু আমাদের আরো দুটি অংশ আছে, অর্থাৎ আমাদের এই যে এলাকা 2 আছে এবং এলাকা 3 আছে, এই দুটি অঞ্চলের মধ্যে একটি জিনিস কমন, একটি রাশি হচ্ছে দুই ক্ষেত্রে একই, সেটি হচ্ছে বিভবের মান। অর্থাৎ এখানেও আমাদের বিভব শক্তির মান হচ্ছে v, এখানেও আমাদের বিভব শক্তির মান হচ্ছে v। অর্থাৎ সাধারণভাবে এলাকা 1 এবং এলাকা 3 এই দুই অঞ্চলের জন্য যদি আমরা শ্রোডিঙ্গার সমীকরণকে পুনর্লিখন করি, এই এলাকার বাইরে আমরা, অর্থাৎ কূপের বাইরে আমরা যে তরঙ্গ সমীকরণটি পাবো তার চেহারাটা হবে এরকম, যেখানে আছে এই যে 2m/h² এর সাথে আছে হচ্ছে v - e, এবং এখানে যেহেতু এটি আরেকটি তরঙ্গ ফাংশন, আরেকটি তরঙ্গ অপেক্ষক, একে আমরা চিহ্নিত করলাম ψ2 দ্বারা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে এই পুরা জিনিসটিকে আমরা যদি বিটা দ্বারা চিহ্নিত করি বা বিটা স্কোয়ার দ্বারা চিহ্নিত করি, সেক্ষেত্রে এখানে আমরা যেটি পাবো এই আকৃতির একটি সমীকরণ পাবো। এখন এখানে খেয়াল করো যে ভি এবং ই এর বিভিন্ন রকম মানের উপর নির্ভর করে এর সমাধানটি কিন্তু, অর্থাৎ এখানকার এই চিহ্নটি কিন্তু বিভিন্ন রকম হতে পারে, এটি ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এখন প্রথম ক্ষেত্রে আমরা আপাতত যখন বিটা স্কোয়ার মানে এই রাশিটিকে ধরে নিয়েছি, এখন প্রথম ক্ষেত্রে অর্থাৎ যখন ই ভি এর জন্য আমরা যখন বলছি, এই ই যখন আমরা বলছি যে ভি এর চাইতে কম, সেটির অর্থ হচ্ছে সেটি আসলে একটি আবদ্ধ অবস্থা। অর্থাৎ যেই কণাটি নিয়ে আমরা আলোচনা করছি সেই কণাটির শক্তি যদি ভি এর চাইতে কম হয়, অর্থাৎ এর চাইতে কম শক্তি সম্পন্ন যে কণা, তার অর্থ সেটি আসলে কূপের মধ্যে আবদ্ধ থাকবার কথা, সেটিকে আমরা বলি আবদ্ধ অবস্থা। তাহলে এই অবস্থার জন্য সমীকরণটি যে সাধারণ সমাধান সেটি আমরা এর আগে দেখে এসেছি, যে যদি এখানে এই ধ্রুবকটির মান যদি ঋণাত্মক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা শ্রোডিঙ্গার সমীকরণের বা এই সমীকরণের যে এই ব্যবকলনীয় সমীকরণের যে সমাধানটি পাই সেটি হচ্ছে ce⁻βx প্লাস de⁻−βx। অর্থাৎ আমাদের এটি হচ্ছে আমাদের ψ2 এর সমাধান। অর্থাৎ ψ2 বলতে আমরা বোঝাচ্ছি এই এলাকায় এবং এই এলাকায়, অর্থাৎ 1 নং এলাকায় এবং 3 নং এলাকায় আমাদের তরঙ্গ অপেক্ষকের যে সমাধান সেটি হচ্ছে ψ2। এখন এবার হচ্ছে আমরা যদি সীমান্তিক শর্ত ব্যবহার করি, সীমান্তিক শর্ত অনুসারে এই যে ψ2 এর যে মানটি আমরা পেয়েছি, ψ2 এর যে সম্ভাব্য সমাধানটি পেয়েছি, সেটি হচ্ছে ce⁻βx প্লাস de⁻−βx। এখন e⁻x এর যে লেখচিত্রটি আমরা যদি একটু অতীতে এটি দেখে এসেছি, e⁻x এর লেখচিত্র পদার্থবিজ্ঞানে খুবই পরিচিত একটি লেখচিত্র, যেটি হচ্ছে সূচকীয় লেখচিত্র।
অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর লেখচিত্রটি হচ্ছে এভাবে, এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে এভাবে উপরের দিকে ওয়ার মানটি বাড়তে থাকে। আর এক্স এর মান যত কমে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স এর মানটিও তত কমতে থাকে, অর্থাৎ সেটি শূন্যের কাছাকাছি যেতে থাকে। এখন বিপরীত ক্রমে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর লেখচিত্রটি কিন্তু ঠিক বিপরীত ধর্মী। এটি হচ্ছে এক্স এর মান যত হ্রাস পায় তত ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মানটি তত বৃদ্ধি পায়, এবং এক্স এর মান যত বৃদ্ধি পায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যেটির আরেক অর্থ হচ্ছে 1/e টু দি পাওয়ার এক্স, সেটির মান ততই হ্রাস পায়, অর্থাৎ জিরোর কাছাকাছি যায়। এখন এখানে যেহেতু দুটি অংশ আছে, দুই যদি আমরা দুই পাশে যাই, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান এ অঞ্চলের জন্য এটির আচরণ একরকম হবে, এক্স লেস দ্যান এ অঞ্চলের জন্য এটির আচরণ আরেক রকম হবে। আমরা যদি যৌক্তিকভাবে চিন্তা করি, যেখানে এক্স গ্রেটার দ্যান এ সেখানে অবশ্যই সি এর মানকে শূন্য হতে হবে, এবং এক্স যেখানে লেস দ্যান এ সেখানে অবশ্যই ডি এর মানকে শূন্য হতে হবে। কেন? কারণ যদি এক্স গ্রেটার দ্যান এ যেখানে, সেখানে যদি আমরা এই অংশটিকে আমরা যদি ক্রমাগত বৃদ্ধি পেতে দেই, তার অর্থ এই ফাংশনটি, তরঙ্গ ফাংশনটি আসলে একসময় অসীম মান ধারণ করে। তরঙ্গ ফাংশনটির মান যদি অসীম মান ধারণ করে সেটি একটি অর্থহীন সমাধান। আবার একইভাবে এক্স লেস দ্যান এ অঞ্চলে আমরা যদি এক্সকে কমাতে থাকি, এই অঞ্চলের জন্য অবশ্যই ডি কে শূন্য হতে হবে। যদি ডি শূন্য না হয় সেক্ষেত্রে আমরা এর জন্য একই কারণে কোনো সসীম সমাধান পেতে পারবো না। অর্থাৎ আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, এই যে আমরা মাঝখানের অংশটি অর্থাৎ 2 নম্বর এলাকার জন্য যে সাই ওয়ানটি পেয়েছি, সেই সাই ওয়ানের চেহারা হচ্ছে এরকম একটি সাইন কিংবা কজের একটি সমাধান, সাইন এবং কজের সম্মিলিত একটি ফাংশন। আর এই বাকি যে দুটি অংশে এলাকা 1 এবং এলাকা 2তে, অর্থাৎ একটি হচ্ছে এক্স লেস দ্যান এ অঞ্চলের জন্য যেখানে আমরা বলছি ডি সমান সমান 0, এবং এক্স গ্রেটার দ্যান এ অঞ্চলে যেখানে আমরা বলছি সি সমান সমান 0। অর্থাৎ এই অংশের জন্য যদি সি হয়, সি যদি শূন্য হয়, দুঃখিত, এই অংশের জন্য যদি ডি এর মানটি শূন্য হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র সি যুক্ত অংশটি থাকবে, এবং এই অংশের জন্য যদি ডি এর মান শূন্য হয় যৌক্তিক কারণে, এই অংশের জন্য আমরা শুধুমাত্র সি যুক্ত সমাধানটি পাব। ঠিক আছে? অর্থাৎ এই যে এই অংশে আমরা এই রকম একটি ফাংশন পেতে পারি যেটি অসীমে শূন্যের দিকে ধাবিত হবে, অবশ্যই অসীমের দিকে ধাবিত হবে না। এখন এটি তখনই সম্ভব যদি এই অংশে আমরা শুধুমাত্র এই যে, এবং এই অংশে শুধুমাত্র এরকম চেহারার অংশটি রাখি, অর্থাৎ এ যখন গ্রেটার দ্যান 0, এক্স যখন গ্রেটার দ্যান 0, এই অঞ্চলের জন্য যেহেতু সি সমান সমান 0, সি এর মানটি যেহেতু 0, এই অঞ্চলে আমরা সাই টুকে শুধুমাত্র ডি যুক্ত অংশটি দ্বারা প্রকাশ করতে পারবো। একইভাবে এই অংশের জন্য যেহেতু ডি এর মানটি 0, অর্থাৎ এই অংশের জন্য সাই টু এর যে মান সেটিকে আমরা শুধুমাত্র সি যুক্ত অংশটি দ্বারা, অর্থাৎ ই এর যে ধনাত্মক ঘাত সেটি দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এটি অসীমে গিয়ে শূন্যের কাছাকাছি মিলে যাবে, এটিও অসীমে গিয়ে শূন্যের কাছাকাছি মিলে যাবে, যেটি হচ্ছে এর ভৌত তাৎপর্য নির্দেশ করে। কারণ আমরা কখনোই চাই না যে একটি ফাংশন অসীম মানসম্পন্ন হোক। আমরা সবসময় আশা করি যে আমরা হচ্ছে, যেহেতু এই কূপটি নিয়ে কথা বলছি, আমরা আশা করব যে তার তরঙ্গ অপেক্ষকটি মূলত এখানে অবস্থান করবে, এবং এর বাইরে যে কোনো অংশে বা এর থেকে অনেক দূরবর্তী অংশে অবশ্যই কণাটি অবস্থান করবে না, বা তাকে পাওয়ার সম্ভাবনাটি অনেক কম। তাকে পাওয়ার সম্ভাবনাটি অনেক কম তখনই হবে যখন এখান থেকে অনেক দূরবর্তী অঞ্চলে, অর্থাৎ অসীম দূরত্বে আমার সায়ের মানটি শূন্যের কাছাকাছি পৌঁছাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একই সঙ্গে গাণিতিক এবং যৌক্তিক প্রক্রিয়া একই সঙ্গে বিবেচনা করার মাধ্যমে এখানে সি এবং ডি কোন অঞ্চলে কোন মানটি থাকা সম্ভব তার যৌক্তিকতা নিরূপণ করলাম। পরবর্তী অংশে আমরা এই যে সাই টুকে একটি বিচ্ছিন্ন ফাংশন হিসাবে দেখব, যেটি এই অঞ্চলের জন্য সাই টু এর মান একরকম এবং এই অঞ্চলের জন্য সাই টু এর মান আরেক রকম। অর্থাৎ আমরা এই যে সমাধানগুলিকে যে পেলাম, এই সমাধানগুলিকে আমরা যদি আলাদা করে লিখি, আমরা প্রথমেই যেটি পাবো যে সাই ওয়ান সমান সমান হচ্ছে এ কজ আলফা এক্স প্লাস বি সাইন আলফা এক্স। এটি হচ্ছে যখন এক্স এর মান মাইনাস এ থেকে এ পর্যন্ত এই অংশে রয়েছে, অর্থাৎ মাঝখানের যে কূপের মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলের সমাধান। এরপরে আমরা পাবো যে সাই টু সমান সমান ই টু দি পাওয়ার বিটা এক্স, যখন এক্স হচ্ছে লেস দ্যান মাইনাস এ, অর্থাৎ এই হচ্ছে বাম পাশের অঞ্চলটি,
প্রথম অঞ্চলটি, এবং আমরা আরেকটি সমাধান পাবো ψ2 এর, যেটি হচ্ছে ψ2 সমান সমান DE টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স, যেখানে আমাদের এক্স এর মান হবে এর চাইতে বেশি, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ডান দিকের অঞ্চল, খুব বহির্ভূত। এখন এর সঙ্গে আমরা দেখে এসেছি যে আমরা যদি এখানে যে নিরবচ্ছিন্নতার যে শর্তাবলী, অর্থাৎ সীমান্তিক যে শর্তাবলী, সেটি যদি এখানে ব্যবহার করতে যাই, আমাদের দুইটি জিনিসের প্রয়োজন হয়। আমাদের হচ্ছে যে সায়ের মান, সেটি কোনো একটি সীমানায় অবশ্যই দুই পাশের সায়ের মানটি সমান হবে, এবং একই সাথে সায়ের যে প্রথম ডিফারেন্সিয়াল, অর্থাৎ এর যে প্রথম ব্যবকলন, ফার্স্ট ডিফারেন্সিয়াল, তার মানটিও সমান হতে হবে। তাহলে আমরা এখানে একটু দেখে নেই যে ψ1 মানে যদি a cos আলফা এক্স প্লাস b sin আলফা এক্স হয়, ψ1 কে যখন আমরা এক্স এর সাপেক্ষে একবার ব্যবকলন করব, আমরা পাবো a cos আলফা এক্স কে ব্যবকলন করে আমরা পাবো মাইনাস, এই যে আলফা এখানে ধ্রুবক ছিল সেটি বাইরে চলে আসবে, আমরা যেটি পাবো মাইনাস a আলফা সাইন আলফা এক্স প্লাস এই যে এই অংশটিকে ব্যবকলন করে আমরা পাবো আলফা বি cos আলফা এক্স। এটি হচ্ছে আমরা সংক্ষেপে এটিকে ψ1 প্রাইম দ্বারা চিহ্নিত করলাম। এরপরে আমরা যদি ψ2 কে এক্স এর সাপেক্ষে একবার ব্যবকলন করি, আমরা পাবো ψ2 প্রাইমের অর্থ হচ্ছে বিটা সি ই টু দি পাওয়ার বিটা এক্স। এই যে এখানে ই এর সাথে বিটা একটি ধ্রুবক ছিল, অতএব সেই ধ্রুবকটি সামনে চলে এসেছে, আমরা পাচ্ছি ψ2 প্রাইম সমান সমান বিটা সি ই টু দি পাওয়ার বিটা এক্স। একইভাবে আমরা যখন ψ2 এর এই অংশে, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান এ অঞ্চলের জন্য আমরা যখন ψ2 কে ডিফারেন্সিয়েট করব, ψ2 কে এক্স এর সাপেক্ষে ব্যবকলন করব, আমরা পাবো এই অঞ্চলের জন্য ψ2 প্রাইম সমান সমান মাইনাস বিটা ডি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স। এখানে যেহেতু এর এক্স এর সহগটি মাইনাস বিটা ছিল, সেই ধ্রুবকটি ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে, চেইন রুল অনুসারে সামনে চলে এসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মোট 6টি সম্পর্ক পেলাম। 3টি হচ্ছে ψ1 এবং ψ2 এর জন্য, আরো 3টি পেলাম ψ1 প্রাইম এবং ψ2 প্রাইমের জন্য বিভিন্ন অঞ্চলে। তাহলে এই যে সমাধানগুলোকে পেলাম, এই সমাধানগুলোতে এখন সীমানা এবং অবিচ্ছিন্নতার যে শর্ত, সেই শর্তগুলো আমরা প্রয়োগ করে অগ্রসর হব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখে আসি যে প্রথম অবস্থার জন্য, অর্থাৎ আমরা যখন ডান পাশে আছি, অর্থাৎ আমরা যখন এক্স সমান সমান এ সীমানায় আছি, সেই সীমানায় ψ2 এর সমাধান হচ্ছে এটি, এবং ψ1 এর সমাধান হচ্ছে দুই ক্ষেত্রে একই। অর্থাৎ আমরা যখন এক্স সমান সমান প্লাস এ, এই বিন্দুতে যদি ψ1 সমান সমান ψ2 এই শর্ত প্রয়োগ করি, সেক্ষেত্রে এই যে ψ1 at x equal to a এবং ψ2 at x equal to a, এটির অর্থ হচ্ছে আমরা এই যে ψ1 এর যে সাধারণ সমাধান, অর্থাৎ x সংবলিত যে সমাধান, সেক্ষেত্রে আমরা x এর বদলে এর মানকে প্রতিস্থাপন করব, অর্থাৎ a বিন্দুতে ψ1 এর মান কত এবং a বিন্দুতে x2 এর মান কত। অর্থাৎ আমরা যদি এখানে x এর বদলে a বসিয়ে দিই, আমরা সমাধানটি পাবো এই যে এখানে ছিল a cos আলফা এক্স প্লাস b sin আলফা এক্স, এক্স এর বদলে a প্রতিস্থাপিত করলে আমরা যে সমাধানটি পাবো সেটি হচ্ছে a cos আলফা a প্লাস b sin আলফা a, এটি সমান সমান de টু দি পাওয়ার মাইনাস বিটা a। ঠিক আছে, এটি কিন্তু x এর সকল মানের জন্য প্রযোজ্য নয়, এটি শুধুমাত্র সীমার ক্ষেত্রে, অর্থাৎ x সমান সমান a এই সীমানার জন্য প্রযোজ্য। এখন একইভাবে আমরা এখানে x এর আরেকটি সম্পর্ক রয়েছে ψ1 প্রাইমের জন্য। এখন আমরা সীমান্তিক যে শর্ত, অর্থাৎ নিরবিচ্ছিন্নতার যে শর্ত, সেটি অনুসারে জানি যে সীমানার ক্ষেত্রে আমার এই দুটি অংশের মধ্যেই সমতা থাকতে হবে, অর্থাৎ ψ1 এবং ψ2 কেও সমান হতে হবে, একই সঙ্গে ψ1 এবং ψ2 এর প্রথম যে ডিফারেন্সিয়াল, প্রথম ব্যবকলনের মানকেও সমান হতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি x সমান সমান a বিন্দুতে d ψ1 বাই dx এবং d ψ2 বাই dx, অর্থাৎ উভয় ক্ষেত্রে ψ1 এবং ψ2 এর ddx কে যদি সমতাকরণ করি, আমরা যেটি পাবো, অর্থাৎ আমরা এখানে চাচ্ছি যে ψ1 প্রাইম এবং ψ2 প্রাইমের মধ্যে এদের যে সাধারণ সমীকরণ, সেখানে x এর বদলে x এর মান, অর্থাৎ a বসিয়ে দিলেই আমরা এই সমাধানটি পেয়ে যাব। অর্থাৎ আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে এই যে সাধারণ সমাধান ছিল মাইনাস আলফা এ সাইন আলফা এক্স প্লাস আলফা বি কজ আলফা এক্স। প্রতি ক্ষেত্রে আমরা যদি x এর বদলে a দ্বারা প্রতিস্থাপন করি, আমরা পাবো বাম পক্ষে পাবো মাইনাস a আলফা সাইন আলফা a প্লাস b আলফা কজ আলফা a, এটি সমান সমান মাইনাস বিটা ডি
ই টু দি পাওয়ার মাইনাস বিটা এ। অর্থাৎ আমরা এই যে দুটি অংশ পেয়ে গেলাম, এর আগে আমরা পেয়েছিলাম এটি এক্স এর সাপেক্ষে সাধারণ সমীকরণ, যেটি এক্স এর যে কোনো মানের জন্য বা সুনির্দিষ্ট অঞ্চলের মানের জন্য সত্য। আর এখানে আমরা এক্স এর একটি সুনির্দিষ্ট মান এর জন্য এর মানটি কত সেটি পেলাম। তাহলে আমাদের কিন্তু আরেকটি সীমা রয়েছে। এই ক্ষেত্রে আমরা যেটি প্রয়োগ করেছি সেটা হচ্ছে এক্স সমান সমান এ, অর্থাৎ কূপের ডান পার্শ্বস্থ যে এক্স এর ধনাত্মক দিকের যে প্রাচীর, কূপের সীমানা প্রাচীর, সেই বরাবর আমরা সমাধান করলাম। সেই বরাবর আমরা নিরবিচ্ছিন্নতার শর্ত অর্থাৎ সীমানার শর্ত বা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করলাম। এবার আমরা যদি অন্য সীমায় অর্থাৎ বাম দিকের যে সীমাটি অর্থাৎ ঋণাত্মক এক্স সমান সমান মাইনাস এ তে যে সীমা, সেখানে যদি প্রয়োগ করি, এখানে প্রথমেই মনে করে দেখো যে সাই1 এর মান কিন্তু দুই ক্ষেত্রে একই রকম, কিন্তু বাম পক্ষের যে সীমাটি অর্থাৎ এক্স যেখানে মাইনাস এ, সেই ক্ষেত্রে কিন্তু সাই2 এর মানটি ভিন্ন। সেক্ষেত্রে সাই2 এর ফাংশনটি হচ্ছে সি ই টু দি পাওয়ার বিটা এক্স। অর্থাৎ আগের মতোই আমরা যখন সাই1 এবং সাই2 কে সমান করব, কোথায় সমতাটি এবার হবে এক্স সমান সমান মাইনাস এ বিন্দুতে। অর্থাৎ এক্স এর মান যেখানে মাইনাস এ, সেখানে আমরা এই সাধারণ সমীকরণের প্রতিটি অংশে এক্স এর বদলে মাইনাস এ কে প্রতিস্থাপিত করব। এখন এক্স এর বদলে যদি আমরা মাইনাস এ কে প্রতিস্থাপিত করি, আমরা এ কজ আলফা এক্স এর বদলে পাবো এ কজ আলফা এ, এবং বি সাইন আলফা এক্স এর বদলে পাবো বি সাইন মাইনাস আলফা এ। এখন মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে যেহেতু মাইনাস সাইন থিটা, সে কারণে আমরা এটিকে একবারে এই আকৃতিতেও লিখতে পারি যে এখানে একটি মাইনাস চলে আসবে, এবং কজ মাইনাস থিটা এবং কস থিটার মান যেহেতু একই নির্দেশ করে, সে কারণে এখানে চিহ্ন ঘটিত কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমরা এখানে সম্পর্কটি পেলাম এ কজ আলফা এ মাইনাস বি সাইন আলফা এ, এটি সমান সমান সি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এ। এখানে কিন্তু আমাদের মূল সমাধানটি ছিল সি ই টু দি পাওয়ার বিটা এক্স। এখানে এক্স এর মানটি যেহেতু মাইনাস এ, সে কারণে এখানে একটি মাইনাস এসেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমরা এই এক্স ইকুয়াল টু মাইনাস এ পজিশনে অর্থাৎ এক্স সমান সমান মাইনাস এ যেখানে মান, সেই অবস্থানে সাই1 প্রাইমের মানটি পাবো এটি, এবং সাই2 এর মান পাবো হচ্ছে এই সাই2 ফাংশনটিকে ব্যবকলনের মাধ্যমে, অর্থাৎ সেটি হবে বিটা সি ই টু দি পাওয়ার বিটা এক্স। এর মধ্যে আমরা এবার যথারীতি এক্স সমান সমান মাইনাস এ এই বিন্দুতে সমতাকরণ করব। অর্থাৎ আমরা যেটি পাবো সেটি হচ্ছে এ আলফা সাইন আলফা এ প্লাস বি আলফা কজ আলফা এ, এটি সমান সমান হচ্ছে সি বিটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা আলফা। এই যে এখানে যেটি ছিল, এখানে ছিল একটি মাইনাস, এবং এখানে যেহেতু সাইন আলফা এক্স, এর বদলে আমরা বসাচ্ছি সাইন অফ মাইনাস আলফা এ, সে কারণে ভেতর থেকে একটি মাইনাস বাইরে চলে আসবে, ফলে এটি ধনাত্মক হয়ে গেল। এবং এখানে যে অংশটি, এখানে আগে থেকেই প্লাস ছিল, এবং কজ অফ মাইনাস থিটা যেহেতু কস থিটার সমান, সে কারণে বি আলফা কজ অফ মাইনাস আলফা এর অর্থ বি আলফা কজ আলফা এ। এবং এখানে যে অংশটি, এখানে যেহেতু এক্স এর বদলে আমরা মাইনাস এ বসিয়েছি, সে কারণে এর ঘাতটি ঋণাত্মক হয়ে গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কয়েকটি সমীকরণ পেলাম, যেটি এ দ্বারা চিহ্নিত, অর্থাৎ এখানে এক্স এর কোনো অংশ নেই, আমরা একটি ধ্রুবক দ্বারা এটিকে চিহ্নিত করতে পেরেছি। এখন আমরা যদি এই সমীকরণগুলোকে ব্যবহার করি, দেখো একটু আগে আমরা যেই সমীকরণগুলি পেয়ে এসেছি, একটি অংশ এ কজ আলফা এ প্লাস বি সাইন আলফা এ, এটি সমান সমান ডি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এ, এবং আমরা আরেকটি সমীকরণ পেয়েছি যেটি বলছে যে এ কজ আলফা এ মাইনাস বি সাইন আলফা এ, এটি সমান সমান সি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এ। এদেরকে আমরা যথাক্রমে 4 এবং 6 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করেছি। এখন তোমরা এখানে খেয়াল করো, এই সমীকরণের বাম পক্ষে যা আছে, এই যে এখানে এক অংশে যেই রাশিটির সাথে যেই রাশিটি যোগ করা হয়েছে, পরের অংশে সেই একই সেটের রাশির সাথে আরেকটি রাশি বিয়োগ করা হয়েছে। অর্থাৎ এদেরকে আমরা যদি এই সমীকরণ যুগলকে আমরা যদি পরস্পর যোগ করি, আমরা যদি উভয় পার্শ্বকে যোগ করি, সেক্ষেত্রে ঋণাত্মক অংশটি অর্থাৎ বি সাইন আলফা এর অংশটি কাটাকাটি হয়ে সমীকরণ থেকে নেই হয়ে যাবে, এবং আমরা যদি এই সমীকরণ থেকে এই সমীকরণকে বাদ দিই, অর্থাৎ 4 নং সমীকরণ থেকে 6 নং সমীকরণকে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে কজের অংশটি বাদ পড়ে যাবে। অর্থাৎ আমরা শুধুমাত্র কজ সম্বলিত অথবা শুধুমাত্র সাইন সম্বলিত একটি সমাধান পেতে পারি। তাহলে আমরা যদি সেটি করে থাকি, আমরা যদি এই সমীকরণ 4 এবং 6 কে যোগ এবং বিয়োগ করি,
প্রথম ক্ষেত্রে আমরা যেটি পাবো, আমরা সমীকরণ দুটি যোগ করে দিলে ডান পাশে e টু দি পাওয়ার মাইনাস বিটা এ যেহেতু কমন, এখানে আমরা পাবো যে 2a cos আলফা এ সমান সমান c প্লাস d e টু দি পাওয়ার মাইনাস বিটা এ। একইভাবে আমরা যখন এই সমীকরণ থেকে এই সমীকরণে বিয়োগ করবো, এখানে যোগ করার ক্ষেত্রে যেরকম সাইন সংক্রান্ত অংশটুকু কাটাকাটি হয়ে বাদ পড়ে গিয়েছে, বিয়োগ করার ক্ষেত্রে হচ্ছে cos সংক্রান্ত অর্থাৎ a cos আলফা সংক্রান্ত অংশটি কাটাকাটি হয়ে বাদ পড়ে যাবে। আমরা পাবো হচ্ছে 2b sin আলফা এ সমান সমান d মাইনাস c e টু দি পাওয়ার মাইনাস বিটা এ। আমরা যেহেতু এই যে 4 নং থেকে 6 নংকে বিয়োগ করছি, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি d মাইনাস c। ঠিক আছে, এদেরকে আমরা হচ্ছে সমীকরণ নং 8 এবং 9 দ্বারা চিহ্নিত করলাম। এখন আমরা তো মোট 4টি সমীকরণ পেয়েছিলাম, 4টি সীমানার জন্য, 2টি সীমানার জন্য। বাকি দুটিকে আমরা যদি এবার একটু দেখে নেই, যে আমরা 5 নং সমীকরণে যেটি পেয়েছিলাম সেটি ছিল এই যে মাইনাস এ আলফা সাইন আলফা এ প্লাস বি আলফা কজ আলফা এ, এবং আরেকটি অংশ ছিল হচ্ছে এ আলফা সাইন আলফা এ প্লাস বি আলফা কজ আলফা এ। একইভাবে এদেরও দেখো, এখানে যে দুটি রাশি আছে এখানেও ঠিক একই দুটি রাশি আছে, তার মধ্যে একটি রাশি হচ্ছে এই ক্ষেত্রে যোগবোধক এবং এই ক্ষেত্রে বিয়োগবোধক, অর্থাৎ একই রাশির পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাটি যেহেতু রয়েছে, আমরা ঠিক আগের মতোই আমরা যদি এদেরকে যোগ করি, আমরা এই অংশটি বাদ দিয়ে দিতে পারবো, এবং আমরা যদি এই রাশিটি থেকে এই রাশিটিকে বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা এই অংশটুকুকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমরা যদি সেটি এবার করে দেখি, তাহলে আমরা যখন এই সমীকরণ এবং এই সমীকরণকে যখন যোগ করছি, অর্থাৎ এই সাইনযুক্ত অংশটি তখন কাটাকাটি হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি 2b আলফা cos আলফা a সমান সমান c মাইনাস d বিটা e টু দি পাওয়ার মাইনাস বিটা a। এই যে এখানে হচ্ছে c, এখানে একটি মাইনাস ছিল, সে কারণে আমরা পেয়েছি c মাইনাস b, c মাইনাস d, এবং বিটা e টু দি পাওয়ার মাইনাস বিটা a কিন্তু দুই ক্ষেত্রেই কমন আছে। তাহলে একইভাবে আমরা যখন এবার এই 7 নং সমীকরণ থেকে 5 নং সমীকরণকে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা যেটি পাবো, আমরা বাম পক্ষে পাবো হচ্ছে 2a আলফা সাইন আলফা a, এবং ডান পক্ষে আমরা পাবো এই যে c এর সাথে মাইনাস d কে মাইনাস করলে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ আমরা পাবো c প্লাস d বিটা e টু দি পাওয়ার মাইনাস বিটা a। ঠিক আছে, অর্থাৎ 9 এবং 10 নাম্বার সমীকরণে আমরা cos আলফা এবং সাইন আলফা সংক্রান্ত আরেকটি সমীকরণ পেলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সমীকরণগুলি যে পেলাম, এই সমীকরণগুলির মধ্যে আমরা যদি এবার 8 নং এবং 11 নং সমীকরণের মধ্যে একটু তাকাই, সেক্ষেত্রে আমরা খেয়াল করবো এদের মধ্যে একটি মিল আছে। এখানেও 2a আছে এবং এখানেও 2a আছে। আবার ডান পক্ষে যদি হিসাব করি, এখানেও c প্লাস d আছে এবং এখানেও c প্লাস d আছে। আমরা যখন একাধিক সমীকরণকে সমাধান করতে যাই, আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের অতিরিক্ত পদগুলোকে আমরা কিভাবে কমাতে পারবো, কিভাবে তাদেরকে সংখ্যা হ্রাস করে যে কোনো একটি রাশিতে অথবা কম সংখ্যক রাশিতে পরিণত করতে পারবো, সেটি হয় সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যমাত্রা। এখন এর আগে আমরা দেখে এসেছি, যখন যোগবোধক কোনো অংশ থাকে, যখন আমরা যদি এক অংশে পাই a প্লাস বি, আরেক অংশে পাই a মাইনাস বি, সেক্ষেত্রে আমরা যোগ কিংবা বিয়োগের মাধ্যমে কোনো একটি অংশকে বাদ দেবার চেষ্টা করি। আর যখন আমরা দেখি যে উভয় পক্ষে একই ধরনের রাশি গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমরা এই রাশিগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করতে পারি গুণ অথবা ভাগের মাধ্যমে। এখানে যেরকম, এখানে যদি আমরা উভয় পক্ষকে, অর্থাৎ এই 8 নং এবং 11 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি অন্য সমীকরণের উভয় পক্ষ দ্বারা ভাগ করি, এখানে এই যেহেতু প্রচুর কমন অংশ আছে, এই অংশগুলো কাটাকাটি হয়ে যাবে। এখন আমরা যেটি করব, আমরা হচ্ছে 11 নং সমীকরণকে 8 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে 11 নং সমীকরণকে আমরা যদি 8 নং সমীকরণ দ্বারা ভাগ করি, আমরা যেটি পাবো, এই যে এখানে হচ্ছে 2a এবং 2a কেটে যাবে, আমরা পাবো হচ্ছে আলফা সাইন আলফা a ডিভাইডেড বাই কজ আলফা a। এখন এটি আমরা বহু আগে থেকে জানি, নবম দশম শ্রেণীতে আমরা শিখে এসেছি যে সাইন এবং কজের যে অনুপাত, সেটি হচ্ছে সংশ্লিষ্ট কোণের ট্যান অনুপাত। অর্থাৎ আমরা যেখানে পাচ্ছি সাইন আলফা এ ডিভাইডেড বাই কজ আলফা এ, সেটির অর্থ আসলে ট্যান আলফা এ, অর্থাৎ বাম পক্ষে আমরা পেলাম আলফা ট্যান আলফা এ।
আর ডান পক্ষে দেখো, ডান পক্ষে হচ্ছে সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এখানেও আছে, সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস বিটা এখানেও আছে। অর্থাৎ অর্থাৎ এই রাশিটিকে যদি আমরা এই রাশিটি দ্বারা ভাগ করি আমরা শুধুমাত্র বিটা পাবো। এখানে কিন্তু আমরা ঠিক তাই পেয়েছি। এখন আমরা আরেকটি সমাধান সেট পেয়েছিলাম যেখানে হচ্ছে সি মাইনাস ডি কিংবা ডি মাইনাস সি যুক্ত অংশ ছিল। এই অংশগুলোকেও আমরা যদি একইভাবে এই যে 10 নং সমীকরণকে আমরা যদি 9 নং সমীকরণ দ্বারা ভাগ করি, দেখবে এখানেও যেহেতু এখানেও 2b আছে, এখানেও 2b আছে, অর্থাৎ এরা কাটাকাটি হয়ে যাবে। আবার এখানেও সি মাইনাস ডি এবং ডি মাইনাস সি আসলে মাইনাস কমন নিলে দুটি একই রাশি, এরা আছে, এবং ই টু দি পাওয়ার মাইনাস বিটা আলফা আছে, এরাও কাটাকাটি হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার সেটি যদি করে ফেলি, অর্থাৎ আমরা যদি 10 নং সমীকরণকে 9 নং সমীকরণ দ্বারা ভাগ করে দেই, আমরা বাম পক্ষে পাবো যথারীতি যে আমরা এবার হচ্ছে এই রাশিটিকে এই রাশি দ্বারা ভাগ করছি, অর্থাৎ 2b এবং 2b কাটা যাবে, এরপরে থাকবে আলফা কজ আলফা এ ডিভাইডেড বাই সাইন আলফা এ। এখন সাইন এবং কজের অনুপাতটি যেমন ট্যান নির্দেশ করে, বিপরীত ক্রমে কজ এবং সাইনের যে অনুপাত সেটি আসলে কট অনুপাতটি নির্দেশ করে। অর্থাৎ আমরা বাম পক্ষে পাচ্ছি আলফা কট আলফা এ, আর ডান পক্ষে দেখো এখানে হচ্ছে একখানে আছে সি মাইনাস টি, আরেক জায়গায় আছে ডি মাইনাস সি, অর্থাৎ সি দুটিকেই যদি আমরা একই অভিন্ন রাশি দ্বারা প্রকাশ করতে চাই, যে কোনো একটি থেকে একটি মাইনাস কমন নিলে আমরা এখান থেকে যদি মাইনাস বাইরে নিয়ে আসি, এখানেও ডি মাইনাস সি এখানেও ডি মাইনাস সি, সেক্ষেত্রে আমাদের একটি মাইনাস থেকে যাবে। সি মাইনাস ডি এবং ডি মাইনাস সি কাটাকাটি হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস বিটা আলফার সাথে ই টু দি পাওয়ার মাইনাস বিটা আলফা কাটাকাটি হয়ে গেল, আর এই বিচ্ছিন্ন বিটাটি আমাদের সমীকরণে মাইনাস বিটা হিসেবে রয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা আমাদের সমাধানের প্রায় শেষ অংশে চলে এসেছি। আমরা দুটি সমাধান পেলাম, একটি হচ্ছে আলফা ট্যান আলফা এ সমান সমান বিটা, এবং আরেকটি হচ্ছে আলফা কট আলফা এ সমান সমান মাইনাস বিটা। এদেরকে আমরা সমীকরণ 5.3 এবং 5.4 দ্বারা চিহ্নিত করছি। তাহলে এই যে আমরা দুটি সমাধান পেলাম যে আলফা ট্যান আলফা এ সমান সমান বিটা এবং আলফা কট আলফা এ সমান সমান মাইনাস বিটা, এই দুটি সমীকরণ থেকে আমরা লেখচিত্র পদ্ধতিতে সমীকরণের সমাধান করতে পারি। লেখচিত্র পদ্ধতি তোমাদের কাছে নতুন কিছু নয়, এটি নবম দশম শ্রেণীতে কিংবা তারও আগে অষ্টম শ্রেণীতে তোমরা এটি শিখে এসেছ, যে আমাদের যদি একাধিক এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্দেশকারী একাধিক সমীকরণ থাকে, একাধিক সম্পর্ক থাকে, এবং তাদেরকে আমরা একই স্কেলযুক্ত একটি লেখচিত্রে চিত্রিত করি, অঙ্কিত করি, তারা যেখানে ছেদ করবে সেক্ষেত্রে ছেদ বিন্দুটি নির্দেশ করবে যে ছেদ বিন্দুটি হচ্ছে দুটি সমীকরণেরই সাধারণ বিন্দু, অর্থাৎ সেটি আসলে আমাদের সমাধান। ঠিক এই পদ্ধতিতে, যেটি আমরা অনেকদিন ধরেই জেনে এসেছি, এটি দ্বারা আমরা হচ্ছে এখানে 5.3 এবং 5.4 নং সমীকরণ, অর্থাৎ এই যে এই দুটি সমীকরণের সমাধান করব। এখন সমাধান শুরুর আগে আমরা আরেকটু এই সমীকরণগুলোর ক্ষেত্রে আরেকটু প্রক্রিয়াকরণ করব। আমরা প্রথমেই যদি প্রথম সমীকরণ অর্থাৎ 5.3 নং সমীকরণটির যদি বিবেচনা করি, সমীকরণটি হচ্ছে আলফা ট্যান আলফা এর সমান সমান বিটা। এখন আমরা হচ্ছে এখানে একটু সমীকরণটির বিশেষ চেহারায় যদি নিয়ে যাই, আমরা ধরে নিলাম যে এক্স আলফা সমান সমান হচ্ছে জিটা, এবং বিটা সরি এটি হচ্ছে এক্স আলফা না, এটি হচ্ছে আলফা এ সমান সমান জিটা এবং বিটা এ সমান সমান ইটা। অর্থাৎ এই যে এই রাশিটির নাম হচ্ছে আমরা বলছি জিটা। আর এখানে যদি আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করি, অর্থাৎ এখানে আছে আলফা এ ট্যান আলফা এ, এবং এই পক্ষে আমরা পাবো হচ্ছে বিটা এ। অর্থাৎ এই যে এখানে আলফা এ ট্যান আলফা এর বদলে আমরা বসিয়ে দিতে পারবো হচ্ছে জিটা, এবং এই ডান পক্ষে আমরা পাচ্ছি বিটা এ, তার বদলে আমরা বসিয়ে দিতে পারবো ইটা। এখানে একটু ছাপার ভুল আছে, এখানে সবাই ঠিক করে নিও, এটি হচ্ছে এক্স এ নয়, এটি হচ্ছে আলফা এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এভাবে যদি আমরা এই সমীকরণটিকে পুনর্লিখন করি, তাহলে আমরা পাবো জিটা ট্যান জিটা সমান সমান ইটা। এটি হচ্ছে এখন এই যে এখানে যেহেতু অনেকগুলো রাশি ছিল, আমরা এটিকে যে কোনো দুইটি রাশি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। এখন এই দুটি রাশি দিয়ে প্রকাশ করলে আবার খেয়াল করো, এই দুটি রাশি আমরা কাকে বলেছি, আমরা জিটা বলেছি হচ্ছে আলফা এ কে, এবং ইটা বলেছি হচ্ছে বিটা এ কে। অর্থাৎ আমরা যদি এদেরকে বর্গ করে যোগ করি, অর্থাৎ আমরা যদি জিটা স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার করি, আমরা পাবো আলফা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এ স্কোয়ার।
দুই ক্ষেত্রেই যেহেতু এ স্কোয়ার কমন, আমরা এ স্কোয়ারকে কমন নিলে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন দেখো আলফা এবং বিটা বলে কিন্তু আসলে কিছু নেই। আলফা এবং বিটা সেটি হচ্ছে আমরা একদম সূচনা লগ্নে যখন আমরা শ্রোডিঙ্গার সমীকরণের সমাধানটি লিখেছিলাম, তখন শ্রোডিঙ্গার সমীকরণের যে অংশটি ছিল এইচ এম এবং ই এবং ভি দ্বারা চিহ্নিত সায়ের সাথে একটি গুণক থাকে, সেই গুণকটিকে আমরা এক ক্ষেত্রে আলফা এবং দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ সাই ওয়ানের ক্ষেত্রে আলফা দ্বারা এবং সাই টু এর ক্ষেত্রে বিটা দ্বারা চিহ্নিত করেছিলাম। আমাদের যদি মনে না থাকে আমরা এখানে একটু দেখে নিই। আমাদের আলফা স্কোয়ার ছিল 2me ডিভাইডেড বাই এইচ কার স্কোয়ার, এখানে ছাপার ভুলে একটি স্কোয়ার আসেনি, এবং বিটা স্কোয়ারটি ছিল 2m v মাইনাস ই ডিভাইডেড বাই এইচ কার স্কোয়ার। এটি ছিল আমাদের 1 নং অঞ্চলের জন্য আলফার মান, এবং এটি ছিল আমাদের 2 নং অঞ্চলের যে সমীকরণ সেটি থেকে বিটার মান। এখন আলফা এবং বিটার মান যাই হোক, আমাদের এই সম্পর্ক অনুসারে এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ারের অর্থ হচ্ছে আলফা এ স্কোয়ার গুণ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। অর্থাৎ আমরা যদি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার করি, দেখো এখানেও 2me বাই এইচ কার স্কোয়ার আছে, এখানেও 2me বাই এইচ কার স্কোয়ার আছে, এবং তার সামনে একটি নেগেটিভ। অর্থাৎ এই দুটি রাশিকে আমরা যদি যোগ করি সেক্ষেত্রে 2me বাই এইচ কার স্কোয়ার এই অংশটুকু কাটাকাটি হয়ে যাবে, এবং বাকি থাকবে হচ্ছে 2m ভি বাই এইচ কার স্কোয়ার এবং এই যে সামনের এই এ স্কোয়ারটি। অর্থাৎ আমরা পেলাম যে জিটা স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার এটি সমান সমান 2m ভি এ স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার। এখন এবার তোমরা আবার একটু উচ্চ মাধ্যমিক শ্রেণীর জ্যামিতির স্মৃতিকে মনে করো। সেখানে তোমরা দেখেছো যে আমরা যেই রাশি দুটিকে ব্যবহার করছি, দেখো এখানে হচ্ছে আমাদের দুটি রাশি আছে, একটি হচ্ছে জিটা এবং আরেকটি হচ্ছে ইটা, এবং এরা হচ্ছে পরস্পর নির্ভরশীল রাশি, একটি দ্বারা আরেকটি প্রকাশিত রাশি, এবং এটি হচ্ছে আমাদের একটি সমীকরণ, এবং এটি হচ্ছে আমাদের আরেকটি সমীকরণ যেখানে আমরা পাচ্ছি জিটা স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার সমান সমান কোনো একটি ধ্রুবক, কোনো একটি নির্দিষ্ট প্রস্থ সম্বলিত বিভব কূপের জন্য এর মান নির্দিষ্ট, এবং যেহেতু এটি সসীম বিভব কূপ অতএব নির্দিষ্ট ক্ষেত্রে এর বি এর মানও নির্দিষ্ট। আমরা যেই কণা নিয়ে কথা বলছি অবশ্যই তার একটি নির্দিষ্ট ভর রয়েছে, এবং 2 এবং এইচ কাট এরা নিঃসন্দেহে ধ্রুব রাশি। অর্থাৎ এখানে ডান পক্ষে আমরা যেটি পাচ্ছি পুরোটি যেহেতু একটি ধ্রুব রাশি। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর জ্যামিতিতে শিখে এসেছি, যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কোনো একটি ধ্রুবক এই আকারের যদি সমীকরণ পাই, সেটি একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। ডান পক্ষের অংশটিকে আমরা যদি আর স্কোয়ার হিসাবে চিন্তা করি, অর্থাৎ আমরা যদি বলি যে 2m ভি এ স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার, এটিকে যদি আমরা আর স্কোয়ার ঘোষণা করি তাহলে আমরা পাবো যে জিটা স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। অর্থাৎ এটি কিন্তু একটি বৃত্তের সমীকরণ। অর্থাৎ আমরা এখানে একটি বৃত্তের সমীকরণ পাচ্ছি এবং আমরা এখানে একটি ট্যানের সমীকরণ পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যদি যেটি করব যে এখানে ইটা এবং জিটা দুটি যেহেতু ধনাত্মক মান বিশিষ্ট, সে কারণে আমরা হচ্ছে এই যে বলেছিলাম যে আর স্কোয়ার মানে হচ্ছে 2m ভি এ স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার। অর্থাৎ এটিকে যখন আমরা বর্গমূল করব সেটি থেকে আমরা আর এর অর্থাৎ ব্যাসার্ধের মানটি পাবো। অর্থাৎ এই ব্যাসার্ধের বৃত্ত হবে আমাদের একটি লেখচিত্র, আরেকটি লেখচিত্র হবে হচ্ছে জিটার সাপেক্ষে জিটা ট্যান জিটা, অর্থাৎ জিটার সাপেক্ষে ইটার গ্রাফ। এখন এটি যেহেতু জিটা এবং ইটা দুটি যেহেতু ধনাত্মক মান বিশিষ্ট, আমাদের দুটি চলকেরই ধনাত্মক মান যেখানে অবস্থান করে সেটি হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। সে কারণে আমরা সব চতুর্ভাগকে ব্যবহার না করলেও চলবে, আমরা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের যে ছেদবিন্দু সেগুলি থেকে শক্তি স্তর নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যদি ভুলে গিয়ে থাকি আমরা একটু দেখে নেব যে ট্যানের লেখচিত্রটি কেমন দেখতে। এটি তোমরা অনেক আগে থেকে শিখে এসছো, তোমরা নবম দশম শ্রেণীতে এটি পড়ে এসছো যে ট্যানের লেখচিত্র হচ্ছে একটি বিচ্ছিন্ন লেখচিত্র। এটা হচ্ছে শূন্য থেকে শুরু হয়, যতই থিটার মান অর্থাৎ কোণের মান যত বাড়তে থাকে ট্যান অনুপাত তত বাড়তে থাকে। থিটার মান যখন সমকোণের কাছাকাছি পৌঁছে তখন এটি কোণের মানটি যত সমকোণের কাছে পৌঁছে ট্যান থিটার মানটি ততই অসীমের দিকে পৌঁছতে থাকে। আবার একইভাবে যখন আমরা 90 ডিগ্রি পার হয়ে যাই অর্থাৎ আমরা সমকোণ পার হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এটি হচ্ছে একটি ঋণাত্মক অসীমের দিকে ধাবিত হয়, এবং আস্তে আস্তে যখন আমরা হচ্ছে আবার 180 ডিগ্রির দিকে ধাবিত হব অর্থাৎ দুই সমকোণের দিকে ধাবিত হব, সেখানে সেটি ধীরে ধীরে শূন্যে পতিত হয়, এবং এই দুই সমকোণ পার হওয়ার পরে আবার এটি যথারীতি এভাবে উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ
এই যে 0 থেকে শুরু করে 180 ডিগ্রি বা 0 থেকে শুরু করে 2 সমকোণে এইটুকের মধ্যে যা আছে এটি কিন্তু এখানে আবার এসেছে, এখানে আবার এসেছে, অর্থাৎ পর্যায়বৃত্ত ফাংশনের মতো এটি ঠিক 2 সমকোণ পরিমাণ সময় পর পর এটি আবার পুনরায় উপস্থিত হয় একই চেহারা। এখন আমরা হচ্ছে যেহেতু প্রথম চতুর্ভাগে থাকবো, অর্থাৎ আমাদের এই অংশটুকু, নিচের অংশটুকু প্রয়োজন নেই, আমাদের শুধুমাত্র উপরের অংশটুকু থাকলেই চলবে। আমরা এই যে এই চিত্রে এখন একটু দেখে নিচ্ছি যে এই যে এই চিত্রে আমরা হচ্ছে এটি হচ্ছে আমাদের জিটা অক্ষ, এটি হচ্ছে আমাদের ইটা অক্ষ, অর্থাৎ এইদিকে আমরা হচ্ছে জিটার মানকে বসাচ্ছি, এদিকে আমরা ইটার মানকে অর্থাৎ জিটা ট্যান জিটাকে বসাচ্ছি। এই যে এটি হচ্ছে আমাদের 0 থেকে শুরু হয়ে অসীমের দিকে ধাবিত হচ্ছে, এটি হচ্ছে জিটা ট্যান জিটার এই যে এই গ্রাফটি। আবার একইভাবে এই যে পরের অংশটিকে আমরা পাবো আরেকটু পরে। এখানে তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমরা এই গ্রাফটি করব হচ্ছে রেডিয়ানে, অর্থাৎ এই 90 ডিগ্রি বলে আমরা ডিগ্রিতে নির্দেশ করলে কোণের মানটিকে, যেটিকে 90 ডিগ্রিতে অর্থাৎ এক সমকোণ হিসেবে যা চিনি, রেডিয়ানের হিসাবে সেটির অর্থ কিন্তু π/2। পায়ের মান যেহেতু 3.14 এর কাছাকাছি, অর্থাৎ এর মানটি হচ্ছে এর অর্ধেক, অর্থাৎ 1.17 এর কাছাকাছি। এই যে এটি হচ্ছে এর অসীম ত্বক, এবং একইভাবে তার পরের অংশটি, অর্থাৎ এই যে এই অংশটি শুরু হবে হচ্ছে পাই থেকে, অর্থাৎ এই যে দেখো এটি হচ্ছে 3, এটি 3 এর একটু পরে এটি হচ্ছে 3.14। ঠিক আছে, এভাবে এখান থেকে সে আবার অসীমে চলে যাবে। এখানে যদিও এই লেখচিত্রটি সঠিক হয়নি, এটি আসলে আরেকটু এরকম বক্রভাবে যাওয়ার কথা ছিল, যাই হোক। আর এই যে এখানে যেহেতু কিছু এই বক্রাকার অংশ, এই অংশগুলো হচ্ছে বিভিন্ন মানের ক্ষেত্রে বা বিভিন্ন আকৃতির আমাদের বৃত্তাকার অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরেকটু পরিষ্কার করে বোঝার জন্য এদেরকে আলাদা রং দিয়ে একটু চিহ্নিত করি। এই যে এরা হচ্ছে প্রথম চতুর্ভাগে, এটি হচ্ছে একটি ট্যানের গ্রাফ, এটি হচ্ছে ট্যানের গ্রাফের পরবর্তী অংশ, অর্থাৎ এই যে এই অংশটি এবং এই অংশটি আমরা চিহ্নিত করলাম এভাবে। এবং এই যে বৃত্তাকার অংশগুলি, এটি হচ্ছে আমাদের এই যে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এখন এখানে যেহেতু ভি এবং এ স্কোয়ার আছে, অর্থাৎ আমরা হচ্ছে ভি এবং এ স্কোয়ার, যেটি হচ্ছে সসীম বিভব কূপ সংক্রান্ত দুটি পরামিতি, অর্থাৎ ভি এবং এ স্কোয়ারের মান বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন মাপের বিভব কূপের জন্য। সেটি কখনো 1 হতে পারে, 2 হতে পারে, বা তার মাঝামাঝি কোনো মানও এটি ধারণ করতে পারে। অর্থাৎ আমাদের প্রয়োজন মতো, আমাদের কিন্তু একই সাথে সবগুলো প্রয়োজন হবে না। আমরা যখন একটি নির্দিষ্ট প্রস্থচ্ছেদ, একটি নির্দিষ্ট প্রস্থ এবং একটি নির্দিষ্ট বিভব শক্তি সম্পন্ন সসীম বিভব কূপের কথা বলবো, আমরা যে কোনো একটি বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো এই যে এখানে আমরা একটি ছেদ বিন্দু পাচ্ছি, এখানে আমরা একটি ছেদ বিন্দু পাচ্ছি, এখানে আমরা একটি ছেদ বিন্দু পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সমাধান। অর্থাৎ আমাদের ভি এ স্কোয়ার যদি এমন হয় যে ভি এ স্কোয়ারের মান হচ্ছে এমন, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সমাধানটি পাবো। যদি আমাদের ভি এ স্কোয়ারের মান এমন হয় যা এই ব্যাসার্ধের বৃত্ত নির্দেশ করে, সেক্ষেত্রে এটি হবে আমাদের সমাধান। যদি এটি এই আকৃতির একটি বৃত্ত নির্দেশ করে, সেক্ষেত্রে এটি হবে আমাদের সমাধান। এভাবে আমরা বিভিন্ন সংখ্যক সমাধান পেতে পারি, কিন্তু খেয়াল করো সমাধানগুলো কিন্তু প্রতিটি বিচ্ছিন্ন সমাধান, এটি কিন্তু অবিচ্ছিন্ন নয়, যেটি কোয়ান্টাম বলবিদ্যার বা কোয়ান্টাম হিসাবের একটি চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে আমরা কিন্তু আরও একটি সমাধান পেয়েছিলাম, সেটি হচ্ছে কট সংক্রান্ত, অর্থাৎ আমাদের সমাধানটি ছিল আলফা কট আলফা সমান সমান মাইনাস বিটা। ট্যানের ক্ষেত্রে আমরা যা করেছি, এখানেও আমরা একই জিনিস করব। আমরা হচ্ছে কোনো একটি একই বৃত্তের, যেখানে আমরা এই যে আলফা এ এবং বিটা এ কে জিটা এবং ইটা দ্বারা নির্দেশ করলাম, এবং আমরা হচ্ছে এবার অর্থাৎ জিটা কট জিটা এই বক্ররেখার সাথে বৃত্তাকার লেখচিত্রের ছেদবিন্দু দেখব। এখন প্রথমে আমরা একটু দেখে নেই যে কটের লেখচিত্রটি কেমন হয়। কটের লেখচিত্রটি হচ্ছে ট্যানের লেখচিত্রটিকে ঠিক এক সমকোণ পরিমাণে সরিয়ে দিলে যা হয়, অর্থাৎ দেখো ট্যানের লেখচিত্র কিন্তু 0 থেকে শুরু হতো, এটি কিন্তু 0 থেকে শুরু হচ্ছে না, এটি হচ্ছে শূন্যের ক্ষেত্রে কট অফ 0 মানে হচ্ছে ঋণাত্মক অসীমের দিকে ধাবিত হয়, এবং ঠিক এক সমকোণে এসে এর মান হচ্ছে 0। ট্যানের ক্ষেত্রে যেটি এক সমকোণে এসে এর মানটি অসীমে ধাবিত হতো। আবার যখন হচ্ছে তোমরা 2 সমকোণে চলে যাচ্ছ, সেখানে এর মান আবার অসীমে ধাবিত হচ্ছে। অর্থাৎ এই লেখচিত্রে আমরা যদি এই যে আগের মতোই, এটি হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে, এটি হচ্ছে একটি সমাধান কটের জন্য, এটি হচ্ছে আরেকটি সমাধান। আমরা যদি একটু যে
আলাদা রং দ্বারা চিহ্নিত করি, এটি হচ্ছে আমাদের জিটা কট জিটার গ্রাফ, অর্থাৎ এই যে এখানে প্রথম চতুর্ভাগের শুরু কিন্তু এখান থেকে, যে এটি হচ্ছে আমাদের মূল বিন্দু, অর্থাৎ এর পরবর্তী অংশ, অর্থাৎ এই অংশটিকে আমরা নির্দেশ করলাম এই যে এই রেখা দ্বারা। এখন এরপরে যদি আমরা এই যে অনেকগুলো বৃত্তাকার অংশ অঙ্কন করি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বৃত্তটির জন্য প্রথম বৃত্তাকার অংশটি কিন্তু এবার যেহেতু এখানে শূন্য থেকে শুরু হয়নি, অতএব এর এখানেও কোনো বৃত্তাকার অংশ থাকা সম্ভব যার সাথে এর কোনো ছেদবিন্দু নেই, অর্থাৎ এই সংক্রান্ত এই মাপের একটি যে একমাত্রিক বিভবকূপ, একমাত্রিক সসীম বিভবকূপ, সেটির জন্য কোনো সমাধান আমরা পাবো না। পরবর্তীতে এই যে এই মাপের কিংবা এই মাপের জন্য আমরা এখানে একটি ছেদবিন্দু পাচ্ছি, এখানে আরেকটি ছেদবিন্দু পাচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রে এটি এবং এটি আমাদের সংশ্লিষ্ট মাপের বিভবকূপের জন্য সমাধান। একইভাবে আমরা যদি আরও এভাবে বৃত্তাকার অংশ আঁকতে থাকি, বিভিন্ন অংশে আমরা আরও ছেদবিন্দু পাবো, আরও সমাধান পাবো, এবং খেয়াল করব যে এখানেও কিন্তু সমাধানগুলো প্রত্যেকটি বিচ্ছিন্ন এক একটি সমাধান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একমাত্রিক বিভবকূপ যে সমস্যাটি ছিল সেটির তরঙ্গ নির্ণয় করলাম এবং সেটিকে সমাধান করলাম লেখচিত্র দ্বারা। এবারে আমরা একটি বিশেষ ক্ষেত্র খেয়াল করব, যে আমাদের যদি একমাত্রিক সসীম বিভবকূপে আমরা বলেছিলাম যে এখানে ভি এর একটি নির্দিষ্ট মান আছে, সেই ভি এর মানটি যদি অসীমের দিকে ধাবিত হয়, সেক্ষেত্রে গাণিতিকভাবে বা তাত্ত্বিকভাবে যদি বলি, ভি এর মানটি অসীম হওয়ার অর্থ সসীম বিভবকূপটি আসলে একটি অসীম বিভবকূপে রূপান্তরিত হবে। এখন আমরা আজকের যে সমীকরণের সমাধান, এই সমাধান থেকে যদি আসি, এই সমাধানের একটি বিশেষ ক্ষেত্রে আমরা বিবেচনা করছি যখন ভি টেন্ডস টু অসীম, অর্থাৎ বিভব বাঁধের উচ্চতাকে আমরা অসীম মনে করছি। এখন বিভব বাঁধের উচ্চতা যদি অসীম হয়, সেক্ষেত্রে আমাদের যে সমাধান, প্রথম গ্রুপের জন্য আমরা যেটি পাবো যে ট্যান, অর্থাৎ প্রথম গ্রুপটি ছিল হচ্ছে ট্যান আলফায়, বিভব শক্তি যদি অসীম হতে হয়, সেক্ষেত্রে আমাদের এই যে এই সমাধানের মানটিও টেন্স টু অসীম হতে হবে, টেন্স টু ইনফিনিটি হতে হবে। এখন দেখো, ট্যানের কিন্তু সব মানের জন্য ট্যান আলফার মানটি ইনফিনিটি হয় না। সেটি কখন হয়? এই যে আমরা এখানে যদি দেখে নেই, ট্যানের মান যেখানে এক, অর্থাৎ এই থিটার মান যেখানে এক সমকোণের কাছাকাছি, সেখানে এটি অসীমের দিকে ধাবিত হচ্ছে। থিটার মান যেখানে 3 সমকোণের সমান, সেখানে আবার এটি ধাবিত হয়েছে। এরপরে আবার ধাবিত হয়েছে 5 সমকোণের ক্ষেত্রে, অর্থাৎ এই যে এই অংশে, এই অংশে, এই অংশে, এসব অঞ্চলের জন্য, এই সুনির্দিষ্ট বিন্দুর জন্য এই যে ট্যানের যে মান, ট্যান অনুপাতটি যেটি, সেটি অসীমের দিকে ধাবিত হয়, অর্থাৎ টেন্স টু ইনফিনিটি হয়। এখন এই ঘটনাগুলি কোথায় ঘটছে? এই ঘটনাগুলো সেখানেই ঘটছে যেখানে আমাদের আলফা এ, অর্থাৎ যে থিটার মান, সেই থিটার মানটি যেখানে π/2 এর বেজোড় গুণিতক। দেখো এই যে এটি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে 1 সমকোণ, এটি হচ্ছে 2 সমকোণ, এটি হচ্ছে 3 সমকোণ, অর্থাৎ এই দাগটি হচ্ছে 3 সমকোণ বা 3π/2, এটি হচ্ছে 4, এটি হচ্ছে 5, অর্থাৎ এই দাগটি হচ্ছে 5 সমকোণ বা 5π/2। অর্থাৎ আমরা এই বিচ্ছিন্ন অংশগুলোর জন্য আমরা সাধারণভাবে যদি সমীকরণটি লিখি, আমরা পাবো, আমরা হচ্ছে এই যে ই এর যে সম্পর্কটি, এই যে এখানে আলফার একটি মান পেলাম, যে আলফা মানে হচ্ছে এইটি, অর্থাৎ একে যদি আমরা এপাশে নিয়ে যাই, আমরা পাবো যে আলফা সমান সমান 2n+1 π/2a। এখন আমরা যখন প্রথমে একদম সমীকরণের সমাধান শুরু করেছিলাম, তখনই কিন্তু আমরা বলেছিলাম যে আলফা অর্থ কিন্তু ই দ্বারা নির্দিষ্ট ক্রিয়াশীল, যেখানে ই ছিল, এম ছিল, এ ছিল, এইচ ছিল, অর্থাৎ আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই, আমরা যেটি পাবো যে ই এন সমান সমান 2n+1 স্কোয়ার পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইডেড বাই 8ma স্কোয়ার, অর্থাৎ আমরা হচ্ছে ই এর একটি রাশিমালা পেলাম। এবং খেয়াল করে দেখো, ই এর যে রাশিমালাটি আমরা পেলাম, সেটি কিন্তু একটি বিচ্ছিন্ন রাশিমালা, অর্থাৎ কোয়ান্টাইত রাশিমালা। এটি হচ্ছে কোয়ান্টাইজেশন, যে ই এর যে রাশি, সেটি সব মানের জন্য সত্যি নয়, সেটি কিছু বিচ্ছিন্ন মানের জন্য সত্যি। আবার এখন এই সসীম বিভবকূপকে আমরা যখন অসীমে নিয়ে রূপান্তরিত করছি, অর্থাৎ অসীম বিভবকূপ রূপান্তরিত করছি, আমাদের কিন্তু আরেকটি সমীকরণ, আরেকটি সমাধান বাকি রয়েছে, যেটি হচ্ছে দ্বিতীয় গ্রুপ বলছি আমরা। যে সমাধানটি ছিল যে কট আলফা সমান সমান মাইনাস বিটা বাই আলফা, আমরা আসলে যে আলফাটিকে এদিকে পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম আলফা কট আলফা সমান সমান মাইনাস বিটা বাই সমান সমান মাইনাস বিটা, অর্থাৎ এই সাইডের আলফাটি আমি যদি এদিকে নিয়ে আসি, ডান পক্ষে নিয়ে আসি পক্ষান্তর করে, আমরা এই রূপটি পাবো। এখন এই ক্ষেত্রে কট আলফা সমান সমান মাইনাস বিটায় এই জিনিসটিকে যদি, এখন দেখো, আমরা যখন বলছি যে বিভব শক্তির মান হচ্ছে অসীম, অর্থাৎ আমাদের এই সমাধানটিকে অসীম হতে হবে। এখন এই সমাধানটিকে যদি অসীম হতে হয়,
কটা যে কোনো কোণের জন্য cot থিটার অর্থ হচ্ছে সেটি 1/tan থিটা, অর্থাৎ এটি আসলে ট্যানের বিপরীত অনুপাত। এখন কটের মান যদি অসীমের দিকে ধাবিত হয় তার অর্থ তার বিপরীত যে অনুপাত অর্থাৎ ট্যান অনুপাত সেটি অবশ্যই শূন্যের দিকে ধাবিত হবে। অর্থাৎ আমাদের যে শর্তটি সেটি হচ্ছে ট্যান আলফা সমান সমান মাইনাস, এই যে এখানে বিটা বাই আলফা ছিল, অর্থাৎ ট্যান আলফা অনুপাতটি হচ্ছে এর বিপরীত মাইনাস আলফা বাই বিটা, এবং সেটিকে অবশ্যই শূন্যের কাছাকাছি বা শূন্যের দিকে ধাবিত হতে হবে। এখন আমরা আবার এই যে ট্যানের গ্রাফটি একটু দেখে নিই। এখানে ট্যানের গ্রাফ কোথায় কোথায় শূন্য হচ্ছে, এখানে শূন্য হচ্ছে, এখানে শূন্য হচ্ছে, এই যে এখানে শূন্য হচ্ছে, অর্থাৎ আমরা যদি এখানে চিহ্নিত করি এটি হচ্ছে এন পাই সংক্রান্ত অংশ, এটি হচ্ছে শূন্য হচ্ছে, অর্থাৎ এই হচ্ছে এই যে যেখানে যেখানে দুই সমকোণ সেই অংশের জন্য, বা এটিকে যদি আমরা বৈশিষ্ট্যায়িত যে শক্তিমান সেটিকে যদি আমরা একত্রে চিহ্নিত করি আগের মতোই আমরা পাবো en সমান সমান 2n হোল স্কোয়ার পাই স্কোয়ার h কার স্কোয়ার ডিভাইডেড বাই hma স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দুই সেটের জন্য দুইটি আলাদা সমাধান পেলাম। এক্ষেত্রে আমরা কি পেলাম, প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে en সমান সমান 2n প্লাস 1 স্কোয়ার পাই স্কোয়ার h কার স্কোয়ার ডিভাইডেড বাই hma স্কোয়ার, এবং এই ক্ষেত্রে আমরা আরেকটি সমাধান পেয়েছিলাম দ্বিতীয় সেটের জন্য যে en সমান সমান 2n হোল স্কোয়ার পাই স্কোয়ার h কার স্কোয়ার ডিভাইডেড বাই hma স্কোয়ার। এখন দেখো এই ক্ষেত্রে 2n প্লাস 1 এর অর্থ হচ্ছে 1 3 5 7 ইত্যাদি, এবং 2n এর অর্থ হচ্ছে 2 4 6 8 ইত্যাদি বিভিন্ন জোড় সংখ্যা, এবং এখানে হচ্ছে বিভিন্ন বেজোড় সংখ্যা। এখন এই দুটি মিলে এটিও কিন্তু একটি সমাধান, এটিও একটি সমাধান, অর্থাৎ আমরা যদি এই দুটিকে মিলিয়ে একত্রে লিখতে চাই সাধারণভাবে আমরা কিন্তু এটি লিখতে পারি যে আমাদের en মানে হচ্ছে en সমান সমান n স্কোয়ার পাই স্কোয়ার h কার স্কোয়ার ডিভাইডেড বাই 8ma স্কোয়ার, যেখানে n মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 সকল পূর্ণ সংখ্যা। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা যদি একটু মনে করে দেখো যে গত অর্থাৎ পূর্ববর্তী অর্থাৎ তৃতীয় অনলাইন লেকচারে আমরা হচ্ছে একমাত্রিক অসীম বিভব কূপ সমস্যার সমাধান করেছিলাম, এবং সেখান থেকে তরঙ্গ অপেক্ষককে ব্যবহার করে আমরা অসীম বিভব কূপের যে শক্তির রাশিমালা, যে কোয়ান্টাইত শক্তির রাশিমালা সেটি নির্ণয় করেছিলাম, এবং আমরা কিন্তু হুবহু এই সমাধানটি পেয়েছিলাম। অর্থাৎ আমাদের একমাত্রিক সসীম বিভব কূপের একটি সীমান্তিক ধারণাই হচ্ছে অসীম বিভব কূপ, সেটি হচ্ছে আমাদের এই ফলাফলটি প্রমাণ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে সসীম বিভব কূপ থেকে অসীম বিভব কূপের শক্তির রাশিমালাটি পেলাম। এবারে আমরা যেটি দেখব যে এর তরঙ্গ অপেক্ষকের ধর্মটি কিরকম সেটি আমরা দেখে নেব। যে x সমান সমান প্লাস মাইনাস a বিন্দুতে যদি আমরা সায়ের পরিবর্তনের আচরণটি পরীক্ষা করি, আমরা দেখব যে x সমান সমান a অবস্থানে কিন্তু v এর সাথে সায়ের মান হচ্ছে 0-র দিকে গতিশীল। ফলে তুমি যদি কূপের অভ্যন্তরে থাকো, কূপের অভ্যন্তরে আমাদের সায়ের যে মান সেটি অনেক বিশাল হতে পারে, এমন একটি বিশাল তরঙ্গরূপ এটি ধারণ করতে পারে, কিন্তু এই যে এই দুই আবদ্ধ প্রান্তে অবশ্যই সেটিকে শূন্য যদি না হয় শূন্যের দিকে ধাবিত হতে হবে। অর্থাৎ আমরা যেটি পেতে পারি যে এই অংশে আমরা সাধারণত গাণিতিকভাবে হিসাব করলে এই অংশে একটি সূচকীয় পুচ্ছ পাবো, এই অংশে আরেকটি সূচকীয় পুচ্ছ পেতে পারি যেটি হচ্ছে অনেকটি দমিত কম্পনের মতো দেখতে, এবং এই বিস্তারটি খুব দ্রুত হ্রাস পাবে। এখন এটিকে যদি আমরা একটু স্মুথ আকারে দেখি, অর্থাৎ আরো সুন্দরভাবে দেখি, এটির চেহারা হবে এরকম। এখন এই যে দেখো 1 এবং 3 নং অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে এবং এই অঞ্চলে এখানে কিন্তু সাই এবং সাই স্কোয়ার কোনটির মান আমরা পুরোপুরি শূন্য পাচ্ছি না। এখন চিরায়ত বলবিদ্যার ধারণা থেকে আমরা যদি আসি, এখানে আমরা আলোচনা করব যে একমাত্রিক সসীম বিভব কূপের চিরায়ত বলবিদ্যার প্রেক্ষিত থেকে, অর্থাৎ চিরায়ত ধারণা অনুসারে এর চেহারা কিরকম হওয়ার কথা। আর চিরায়ত বলবিদ্যা অনুসারে কিন্তু আমাদের পুরো ফাংশনটি এখানে পাওয়ার কথা, এই অংশে এবং এই অংশে কণার কোনো উপস্থিত সম্ভবই নয়। এর অর্থ হচ্ছে তুমি একটি বাক্সের মধ্যে কোনো একটি প্রাণীকে কিংবা কোনো একটি কণাকে কিংবা কোনো একটি বস্তুকে বন্দি করে রেখেছ, অবশ্যই বাক্সের বাইরে তার কোনো অংশ থাকতে পারে না। কিন্তু এখানে যেহেতু আমরা কোয়ান্টাম দুনিয়ায় আমরা যেহেতু একটি তরঙ্গ ফাংশন নিয়ে আলোচনা করি, একটি তরঙ্গ কিন্তু একই সাথে এখানেও এক অংশ এবং এখানেও এক অংশ নিয়ে অবস্থান করতে সক্ষম। এখন কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে আমরা যে হিসাবটি পাচ্ছি এটি অনুসারে আমরা সমীকরণটি ইতিমধ্যে সমাধান করেছি যে এই পাশে একরকম এবং এই পাশে একরকম, এবং পরীক্ষাগত প্রমাণ থেকেও পাওয়া গিয়েছে যে কিছু দূর পরিবর্তন, অর্থাৎ এই
বাঁধের ঠিক এই অংশের কিছুটা উপস্থিতি পাওয়া যায়, ঠিক এই অংশেও এটি পাওয়া যায় এবং খুব দ্রুত হচ্ছে এটি শূন্যে পৌঁছে যায়। অর্থাৎ মোটামুটি এর চেহারাটি হচ্ছে বাঁধের এলাকার বাইরেও অর্থাৎ সীমানার বাইরেও কিছু দূর বিস্তৃত, যেটি চিরায়ত ধারণায় আমরা কল্পনাই করতে পারতাম না। চিরায়ত ধারণাটি একদম এরকম একটি বাক্সের মতো এভাবে উঠতো, এখানে আবার ঠিক নেমে আসতো এবং এভাবে আবার ফ্ল্যাট হয়ে যেত। তাহলে আমরা কোয়ান্টাম ধারণায় যখন আসছি, কোয়ান্টাম ধারণায় কিন্তু আমরা এটি হচ্ছে কোয়ান্টাম ধারণার সাথে চিরায়ত ধারণার পার্থক্য, যে কোয়ান্টাম ধারণা অনুসারে আমাদের যে বিভব কূপ তার বাইরেও কিন্তু তরঙ্গ অপেক্ষকের হতে পারে খুব ক্ষুদ্র একটি অংশ, কিন্তু সেটিকে পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আরেকটি ক্ষেত্র দেখব, যে ক্ষেত্রটি হচ্ছে ই গ্রেটার দ্যান বি নট। এর আগে আমরা যেটি দেখেছিলাম, অর্থাৎ প্রথমে আমরা এতক্ষণ যেই সমাধানটি করেছিলাম, সমাধানের একদম শুরুতেই আমরা বলে নিয়েছিলাম যে এই ক্ষেত্রে আমরা যে শর্তটি নিচ্ছি সেটি হচ্ছে ভি গ্রেটার দ্যান ই, অর্থাৎ একটি আবদ্ধ কণার জন্য। এখন ই গ্রেটার দ্যান ভি নট এর অর্থ হচ্ছে আমাদের যে এই এই যে এলাকাটি, অর্থাৎ এখানে যে ভি নট পরিমাণ উচ্চতা বিশিষ্ট যে সীমানা প্রাচীর, উচ্চতা বিশিষ্ট যে দেয়াল, আমাদের কণাটির যে শক্তি তার শক্তি হচ্ছে এর থেকে বেশি। অর্থাৎ যদি আমরা হচ্ছে ই গ্রেটার দেন ভি নট এই শর্তাধীনে একটি কণা, সেটি ইলেকট্রন হতে পারে বা অন্য কোনো কণা হতে পারে, তার গতি বিবেচনা করি, আমরা হচ্ছে একটি মুক্ত কণার সমাধান পাবো। এবং এই বিবেচিত তিনটি অঞ্চলেই আমরা হচ্ছে যে তরঙ্গ সমীকরণের সমাধান পাবো। যেহেতু ই গ্রেটার দেন ভি, তখন আমরা হচ্ছে সাইনোসাইডাল যে সম্পর্কের সমাধান সেটি পাবো। এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বিবেচনায় আনি, কূপের বাইরের অঞ্চলের সমাধান এবং ভিতরের সমাধান অবশ্যই ভিন্ন হবে, কারণ এই অংশে যেহেতু বিভব শক্তি একটি পার্থক্য রয়েছে, এই বিভব শক্তির পার্থক্যের কারণে অবশ্যই এই তরঙ্গ ফাংশনটি এই অঞ্চলে একরকম আচরণ করবে, এই অঞ্চলে একরকম আচরণ করবে, এই অঞ্চলে আচরণ করবে। আমরা যদি খুব সাধারণভাবে একটি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এই যে এটি হচ্ছে আমাদের তরঙ্গ ফাংশন, এখানে তরঙ্গ দৈর্ঘ্যটি একরকম, ঠিক এই যে এই সীমা থেকে শুরু হয়ে এই সীমা পর্যন্ত তার তরঙ্গ দৈর্ঘ্যটি আরেক রকম, এবং এখানে আবার তার তরঙ্গ ফাংশনটি আরেক রকম। এখানে কিন্তু রংটি নিয়ে খুব কড়াকড়িভাবে চিন্তা করার কিছু নেই। আমি জাস্ট তিনটি অংশ আলাদা করে বোঝানোর জন্য তিনটি রং ব্যবহার করেছি, অর্থাৎ আমি আসলে বোঝাতে চেয়েছি যে আমরা এখানে একরকম সমাধান পাবো, এখানে একরকম সমাধান পাবো, এখানে একরকম সমাধান পাবো, এবং যেহেতু এটি মুক্ত কণা সেক্ষেত্রে এই তিন অংশের মধ্যে পার্থক্য খুবই কম হবে। এখন এই প্রতিটি এলাকায় অবশ্যই সমাধানগুলো এমন হবে যাতে এই যে এক্স সমান সমান প্লাস মাইনাস এ বিন্দুতে সাই এবং সাইয়ের যে ব্যবকলন, এদের মানের কোনো বিচ্ছিন্নতা থাকবে না। অর্থাৎ এই বিন্দুতে অবশ্যই এই যে দেখো ফাংশনটি কিন্তু এমনভাবে গিয়েছে যাতে এই বিন্দুতে এই ফাংশনটিরও যা মান, লাল ফাংশনটিরও একই মান, আবার এই সীমানাতেও লাল ফাংশনটি যে মান, সবুজ ফাংশনটিরও একই মান, এবং একই সাথে এই পরিবর্তনটি হয়েছে কিন্তু স্মুথভাবে, খুব সুন্দরভাবে। অর্থাৎ এখানে হঠাৎ করে এখানে কোনো বিচ্ছিন্নতা নেই, বা এখানে কোনো আমাদের কোণা সৃষ্টি হয়নি। অর্থাৎ এই বিন্দুতে দুটি ফাংশনই হচ্ছে ব্যবকলনযোগ্য, অর্থাৎ এই অংশে দুটি ফাংশনই যদি ব্যবকলনযোগ্য হয় তার অর্থ দুটি ফাংশনের ঢালের মান অবশ্যই সমান, যেহেতু এরা একইভাবে পরিবর্তিত হয়েছে। ঢালের মান সমান হওয়ার গাণিতিক অর্থ হচ্ছে এই বিন্দুতে অবশ্যই সাইয়ের যে প্রথম ব্যবকলন তার মানটিও সমান। অর্থাৎ আমরা যদি এই বিন্দু এবং এই বিন্দুতে, অর্থাৎ যে সীমানা শর্ত বাউন্ডারি কন্ডিশন, সেখানে আমাদের এখানে সাই ওয়ান এবং সাই টু এর মান সমান, এখানেও সাই ওয়ান এবং সাই টু এর মান সমান, একইভাবে সাই ওয়ান প্রাইমের মান এখানে এবং এখানে, এবং সাই টু প্রাইমের মান এখানে এবং এখানে সমান। তাহলে এর অর্থ হচ্ছে সমাধানগুলো এমন হবে যাতে এদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা না থাকে। এখন এই সমাধানটি যদি সীমাহীনভাবে বৃহৎ মানের হতে পারে, এখন এখানে যেহেতু আমরা ভি নট এর মানটি একটি নির্দিষ্ট মান, কিন্তু ই গ্রেটার দেন ভি নট যখন আমরা বলছি, ই এর মান কত পর্যন্ত যেতে পারে উপরের দিকে, এর কিন্তু কোনো মাত্রা নেই, এর কোনো সীমানা নেই। অর্থাৎ ই এর মান এই অল্প একটু বেশি হতে পারে, এখানে অনেক বেশি হতে পারে। এখন এটি যদি সীমাহীনভাবে বৃহৎ মানের হতে থাকে, অর্থাৎ উপরের দিকে কিন্তু আমরা আসলে আর বিচ্ছিন্নতাটি টের পাবো না। এখানে এটি যদি কাছাকাছি হয়, এর কারণে হয়তো আমরা বলেছি যে এই তিনটি অংশের মধ্যে খুব ক্ষুদ্র একটি পার্থক্য আমরা টের পাবো। আরো উপরে যখন পাবো সেখানে আস্তে আস্তে আমরা কোনো পার্থক্যই টের পাবো না, ফলে শক্তির বিন্যাসটিকে আমরা অবিচ্ছিন্ন বলে মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আরেকটি অংশ, আরেকটি কোয়ান্টাম ধারণা যেটি হচ্ছে তরঙ্গ ফাংশন জনিত, সেটি এখানে একটু দেখব।
এখানে বিনাট অপেক্ষা অধিক শক্তি সম্পন্ন কোনো ইলেকট্রন যদি এই অঞ্চলে প্রবেশ করে, সেক্ষেত্রে দুই অঞ্চলের তুলনায় এর গতিশক্তিটি বৃদ্ধি পায়। এখন গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটি হ্রাস পাওয়া, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাওয়া বা কম্পাঙ্ক বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এখানে যদি কোনো একটি তরঙ্গ থাকে, দেখো এখানে হচ্ছে এটি হচ্ছে আপতিত তরঙ্গ, এদিক থেকে আসলো, এই অঞ্চলে এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য একটু পরিবর্তিত হলো এবং এটি পার হয়ে যে অংশে যাবে সেখানেও একটি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। অর্থাৎ তিন অংশে আমরা তিন রকমের তরঙ্গ ফাংশন পাবো। এখানে আরেকটি ঘটনা ঘটে যে এই অঞ্চলটি এবং এই অঞ্চলটি যেহেতু একটি বাধা হিসেবে কাজ করে, এই যে তরঙ্গ ফাংশনটি এখানে আপতিত হলো, এই বাধার কারণে অর্থাৎ এই প্রাচীরের কারণে এর একটি অংশ এখান থেকে আবার প্রতিফলিত হয়। একইভাবে এখানে যে দেয়ালটি আছে অর্থাৎ x সমান সমান a তে যে দেয়ালটি আছে সেখান থেকেও এই তরঙ্গটির কিছু অংশ প্রতিফলিত হয়। এখন এরা যে ঠিক একই মাপের হবে এমন নয়, ভিন্ন ভিন্ন মাপ সম্পন্ন হতে পারে। এখন এই তরঙ্গটি আবার এইদিকে অসীম পর্যন্ত যেতে থাকতে পারে এবং এটি আস্তে আস্তে আসলে প্রথমত এটির মান এমনিতেই খুব ক্ষুদ্র হয়ে থাকে এবং সেটি অসীমে ধাবিত হওয়ার সাথে সাথে তার মানটিও হ্রাস পেতে থাকে। কিন্তু এখানে যে অংশটি, এটির একটি মুশকিল রয়েছে, এটির একটি জটিলতা রয়েছে। এখানে আসার পরে যেহেতু সে আবার বাধা পাচ্ছে, অতএব সে হচ্ছে এখানে আবার প্রতিফলিত হবে এবং আবার প্রতিফলিত হবে, ফলে সেখানে একটি স্থির তরঙ্গ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বা এখানে বারবার প্রতিফলিত হওয়া এবং যদি ঠিক মাপ মতো না হয়ে থাকে প্রতিফলিত তরঙ্গটি এই মাপের সমান হয়ে যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে ব্যতিচার ঘটার, অর্থাৎ এখানে একটি উপরিপাতিত তরঙ্গ ফাংশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে ভি এর পরিবর্তনের ফলে এক্স সমান সমান এ এবং এক্স সমান সমান মাইনাস এ যে অবস্থান, এই অবস্থান থেকে বারবার প্রতিফলিত যে তরঙ্গ, এদের কারণে এই তরঙ্গ ফাংশনের একটি ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স ঘটে থাকে। এখন এটিরও আবার একটি বিশেষ সংকট ক্ষেত্র রয়েছে যে এই অবস্থানে যেহেতু প্রতিফলনের মান সমান এবং দশা পার্থক্য যদি 180 ডিগ্রি হয় এবং ঠিক যদি ল্যামডা টু, টু মানে হচ্ছে মাঝখানের অঞ্চলটি, আমরা যে এই অঞ্চলকে টু দ্বারা চিহ্নিত করেছি, অর্থাৎ এই অঞ্চলের যে ল্যামডা, এই অঞ্চলের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটি যদি ঠিক এই টু এর সমান হয়, টু এ মানে হচ্ছে এই যে জিরো থেকে এ এবং জিরো থেকে মাইনাস এ, অর্থাৎ এই কূপের যে প্রস্থ, এই কূপের প্রস্থটির মান হচ্ছে টু এ পরিমাণ, এই পরিমাণ এই প্রস্থের সমান দৈর্ঘ্য বিশিষ্ট যদি এর তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেটির অবস্থা হবে এরকম, যেটি হচ্ছে ঠিক এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। অতএব প্রতিফলিত তরঙ্গটিও ঠিক আবার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে এবং এরা এখানে একটি, এই প্রতিফলিত যে তরঙ্গ তারা হচ্ছে একজন আরেকজনের প্রভাবকে নাকচ করে দেবে। সেক্ষেত্রে আমরা এই যে মাঝখানে যে কিছু ঘটেছে সেটি টের পাবো না, অর্থাৎ ওয়ান অঞ্চলে কোনো প্রতিফলিত তরঙ্গ থাকবে না। ওয়ান অঞ্চলে যেহেতু কোনো প্রতিফলিত তরঙ্গ থাকবে না, আমাদের কাছে মনে হবে যে পুরো তরঙ্গটি এখানে সঞ্চারিত হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে ইলেকট্রনটি 100% ট্রান্সমিটেড বা সংবাহিত হবে। এটির এখন একটি তরঙ্গ যদি এভাবে সরাসরি যেভাবে যাচ্ছিল ঠিক সেভাবেই যেতে থাকে, আমাদের কাছে মনে হবে যে এখানে মনে হয় কোনো কূপের অস্তিত্ব নেই বা এখানে কোনো কিছুই নেই। এই তত্ত্ব থেকে আমরা হচ্ছে ক্রান্তি গতিশক শক্তি সম্পন্ন ইলেকট্রনের ক্ষেত্রে কিছু গ্যাসের, অভিজাত গ্যাস যেগুলোকে আমরা হচ্ছে আর্গন, ক্রিপ্টন কিংবা জেনন ইত্যাদি, অর্থাৎ যেগুলো হচ্ছে ইংরেজিতে বলা হয় নোবেল গ্যাসেস, বা যেগুলো আসলে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ থাকে, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির ব্যাখ্যা পাই। অর্থাৎ এখানে যদি কোনো তরঙ্গ ফাংশন আপতিত হয়, সেটি হচ্ছে পুরোপুরি এর ভিতর দিয়ে পুরোটাই ট্রান্সমিটেড হয়, পুরোটাই এর মধ্যে দিয়ে বাহিত হয়। ঠিক যেভাবে কাচের ভেতর দিয়ে আলো চলে গেলে আমাদের কাছে অনেক সময় স্বচ্ছ কাচের ক্ষেত্রে আমাদের মনে হয় যে সামনে মনে হয় কোনো বাধা নেই, পুরো আলোটাই পার হয়ে যাচ্ছে। এটিকে হচ্ছে তরঙ্গ ফাংশনের ক্ষেত্রে স্বচ্ছতার ধারণা বলা হয়। অর্থাৎ এবং এটি কিন্তু বাস্তবসম্মত, কারণ পরীক্ষাগারের প্রমাণ থেকেও এই ঠিক ক্রান্তি গতি শক্তি সম্পন্ন, অর্থাৎ দেখো এই ঘটনাটি যে আমাদের হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যটি ঠিক এই বাধার প্রস্থের সমান, এটি কিন্তু সবসময় ঘটবে না। এটি হচ্ছে শুধুমাত্র একটি নির্দিষ্ট মানের ক্ষেত্রেই ঘটবে। অর্থাৎ এই শুধুমাত্র নির্দিষ্ট মানের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে। এটি পরীক্ষাগারেও দেখা গিয়েছে যে এই মানের থেকে কম এবং বেশি সংক্রান্ত, কম এবং বেশি মানসম্পন্ন যদি কোনো তরঙ্গ ফাংশন আপতিত হয় তার ক্ষেত্রে ব্যতিচার ঘটে। কিন্তু যদি ঠিক এই ক্রান্তি মানসম্পন্ন কোনো তরঙ্গ ফাংশন আপতিত হয়, তখন দেখা যায় যে একই গ্যাস হঠাৎ করে স্বচ্ছ হয়ে গিয়েছে, হঠাৎ করে তার মধ্যে দিয়ে পুরো ফাংশনটি পরিবাহিত হচ্ছে বা ট্রান্সমিটেড হচ্ছে।
আবার যদি তার থেকে বেশি শক্তি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও আমরা আবার কিছু ব্যতিচর ঘটতে দেখি। অর্থাৎ এইভাবে কোনো একটি কিছু বিশেষ গ্যাসের সম্পূর্ণ আলোক স্বচ্ছতার ধারণাটি, যেটি পরীক্ষাগারে প্রমাণিত, তার তাত্ত্বিক ব্যাখ্যাটি বা তাত্ত্বিক ধারণাটি পাওয়া যায় এবং সেটি কিন্তু একটি সম্পূর্ণরূপে একটি কোয়ান্টাম ধারণা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটির আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি আজকের ক্লাসে কি কি শিখলাম সেটি যদি একবার একটু পুনরালোচনা করি। আমরা প্রথমে হচ্ছে একমাত্রিক সসীম বিভব কূপ এই সমস্যাটির স্বরূপ কেমন, এই সমস্যাটি কেমন দেখতে সেটি দেখেছি গাণিতিকভাবে এবং চিত্র আকারে। এরপরে আমরা হচ্ছে একমাত্রিক সসীম বিভব কূপ এই সমস্যাটিকে সমাধান করেছি এবং সেই সমাধানটি আমরা গাণিতিক প্রক্রিয়ার পাশাপাশি একটি লেখচিত্র ব্যবহার করে সমাধান করেছি। আমরা কটের লেখচিত্র এবং ট্যানের লেখচিত্র ব্যবহার করেছি, তার সাথে একটি বৃত্তাকার অংশ ব্যবহার করেছি এবং সেই সমাধান থেকে আমরা হচ্ছে অসীম বিভব কূপের শক্তির রাশিমালাটি নির্ণয় করেছি। অর্থাৎ সসীম বিভব কূপের বিভবের মানকে আমরা যদি অসীমে রূপান্তরিত করি সেটি আসলে একটি অসীম বিভব কূপে রূপান্তরিত হয়। এবং আজকের এই সমাধান থেকে প্রাপ্ত রাশিমালা থেকেও আমরা দেখেছি যে আমাদের প্রাপ্ত যে অসীম কূপের সংশ্লিষ্ট যে শক্তির রাশিমালা সেটি এর আগে আমাদের যে অসীম বিভব কূপের শক্তির রাশিমালা ছিল হুবহু একই রাশিমালাই আমরা পাচ্ছি। এবং আমরা হচ্ছে বিভিন্ন শর্তে তরঙ্গ অপেক্ষকের ধর্মাবলী কেমন সেটি দেখেছি। অর্থাৎ আমরা যে 3টি অঞ্চল পেয়েছি, বিভিন্ন অঞ্চলে তরঙ্গ অপেক্ষক কিভাবে আচরণ করে সেটি শিখেছি। আমরা হচ্ছে চিরায়ত ধারণা অনুসারে সসীম বিভব কূপ কেমন হওয়ার কথা ছিল এবং চিরায়ত ধারণার সাথে কোয়ান্টাম ধারণার পার্থক্যটি কি সসীম বিভব কূপের ক্ষেত্রে সেটি আলোচনা করেছি। একই সঙ্গে আমরা হচ্ছে যে তরঙ্গ অপেক্ষকের এই যে সসীম বিভব কূপের যে দুটি প্রাচীর রয়েছে, দুটি প্রান্ত রয়েছে, এই দুটি প্রান্তে প্রতিফলনের কারণে তরঙ্গ অপেক্ষকের মধ্যে যে ব্যতিচার সৃষ্টি হয় সেই ঘটনাটি সম্পর্কে আলোচনা করেছি। এবং সবশেষে আমরা জেনেছি যে কোয়ান্টাম বলবিদ্যার প্রেক্ষাপটে স্বচ্ছতার ধারণাটি কিভাবে আসে এবং এটির সাথে আজকের যে সমস্যা অর্থাৎ সসীম বিভব কূপ সমস্যা তার কি সম্পর্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ পঞ্চম লেকচারে আমরা নতুন একটি একমাত্রিক সমস্যার সমাধান করব এবং সেই সংক্রান্ত বিভিন্ন রাশিমালা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অবশ্যই পরিবারের সকলকে নিয়ে এই কোভিড আক্রান্ত সময়টিতে সুস্বাস্থ্য বজায় রাখো।